শুরু করি। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে কিছুটা গল্প করছিলাম, তাই না? ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এখানে কি ওরিয়েন্টেশন ক্লাসে আসে না এমন কেউ আছে? আপনারা তিনজন, ঠিক আছে। সো ডিজাইন এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু বর্ণনা দিয়ে যাই, তারপর সরাসরি আমরা প্র্যাকটিক্যালি চলে যাব, ঠিক আছে। ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে যে পার্থক্যটুকু অ্যাকচুয়ালি মেইন, সেটা হচ্ছে ডিজাইন হচ্ছে আউটলুক, যেটা আমরা সচরাচর দেখি, ঠিক আছে। আর ডেভেলপমেন্ট বলতে পারেন এটাকে কার্যকরী করার জন্য যেই ব্যাকএন্ডে যে কাজটা করা হয়, যে কাজটা করা হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। বলতে পারেন যে বিল্ডিং এর মতো একটা, প্রথমে এটাকে আর্কিটেকচার কি করে, ডিজাইনার কি করে, ডিজাইন করে, দেন সবকিছু একজন এস্টিমেটও করে দেয়, দেন তারপর ডেভেলপ শুরু হয়। আবার এটাও বলতে পারেন যে ফ্যাশন ডিজাইন বা ফ্যাশন শো এর মধ্যে পার্থক্য। তো ডিজাইনটা ডিজাইন করতেছে, শো এর মাধ্যমে সেটাকে বাজারজাত করার জন্য, আরো ডেভেলপ করার জন্য কার্যকরী করতেছে, বিষয়টা এরকম। সো ওয়েবসাইটের ক্ষেত্রে বলি আরো কিছু বিষয়, যেমন ওয়েবসাইট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক বলতে কোনটা, যেটা শুধুমাত্র HTML দিয়ে তৈরি। HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এনিওয়ে HTML পরে যাচ্ছে এগুলো। স্ট্যাটিক হচ্ছে শুধুমাত্র কি একটা বলতে পারেন শুধুমাত্র আউটলুকটা, যে আমরা এখন দেখতে পাচ্ছি যেটা, সেটা আমরা শুধুমাত্র HTML এবং CSS দিয়ে তৈরি করতে পারি। কিন্তু এটাকে যদি আমি ম্যানেজ করতে হয়, এটার কন্টেন্টকে যদি আমার ম্যানেজ করতে হয়, তাহলে অবশ্যই আমাকে একটা কি লাগবে, প্যানেল লাগবে, কন্টেন্ট প্যানেল লাগবে, কি ম্যানেজমেন্ট প্যানেল লাগবে, ড্যাশবোর্ড লাগবে, যেটা কি আমরা এই কন্টেন্টগুলো, যেমন এখানে HTML লেখা আছে, তো HTML কে যদি আমাকে চেঞ্জ করতে হয়, যেমন CSS এর ক্ষেত্রে গিয়ে যদি এটা CSS হয়ে যায়, যেমন এটা কি CSS টিউটোরিয়াল, আমি যদি HTML এ ক্লিক করি, এখানে লেখা আসছে হচ্ছে HTML টিউটোরিয়াল, ঠিক আছে। এই যে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু লেআউট একই, ওয়েবসাইটের লেআউটটা একই, কিন্তু কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জিং এর বিষয়টা, আমি কি বারবার পেজ তৈরি করব, HTML পেজ, একই লেআউটের পেজগুলো কি বারবার তৈরি করব না। এটা কি করব, একটা প্রোগ্রাম করে আমি বলে দিব যে এখানে আমি যেটাতে ক্লিক করব সেই মেনুর আন্ডারে যাবতীয় যত কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো শো করবে। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যেটা কি ডাটাবেস থেকে, কোন একটা ডাটাবেস সার্ভার থেকে আমার ডাটাগুলোকে নিয়ে আমার ওয়েবসাইটে শো করছে, আমার সেই টেমপ্লেট অনুযায়ী। আমার ওয়েবসাইটটা হচ্ছে সেই ক্ষেত্রে কি একটা জাস্ট বলতে পারেন ভিউইং টেমপ্লেট, দেখানোর একটা টেমপ্লেট। আর সে কি ডাটাগুলা সবসময় আমার ক্লিকের উপর, ইউজার ক্লিকের উপর ডিপেন্ড করে ডাটাগুলোকে সে নিয়ে আসবে ডাটাবেস থেকে, ঠিক আছে। সো এটা হচ্ছে সার্ভারের বিষয়। এই হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, দুই ধরনের ওয়েবসাইট, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট চিনবো আমরা। এখন যে কাজটা শুরু করব সেটা হচ্ছে সম্পূর্ণ স্ট্যাটিক। এখন ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কি কি আমাদের জানা প্রয়োজন, বা কোন ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আমরা জানি এবং কি কি টুলস আমাদের লাগবে। অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের কি বিভিন্ন ধরনের টুলস লাগে, যে কাজ করি না কেন, ঠিক আছে। সো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমাদের যেসব টুলস লাগবে, প্রথমত বলি যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা ওয়েবসাইট ডিজাইন করব। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, এগুলো দিয়ে কি হয়, শুধুমাত্র ডিজাইনটা কমপ্লিট করা যায়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে বর্তমানে ডাটাবেসের সাথেও কানেকশন করা যায় অ্যাজাক্স এর মাধ্যমে, ঠিক আছে। তবে HTML এবং CSS হচ্ছে একটা ওয়েবসাইটের মূল ভিত্তি, বলতে পারেন। HTML হচ্ছে স্ট্রাকচার, CSS হচ্ছে তার প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজ, তার মানে কি তাকে সুন্দর করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা দরকার, স্টাইল করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা দরকার, সেটা হচ্ছে CSS। আর HTML হচ্ছে তার স্ট্রাকচার। এই বিল্ডিং এর ক্ষেত্রে যদি বলি, একদম ফাউন্ডেশনটা যেটা লোহা দিয়ে একদম প্রথমে শুরু, যে স্ট্রাকচারটা শুরু হয়, এটা হচ্ছে কি এই বিল্ডিং এর স্ট্রাকচার। এবং তারপর যে কালারিং স্তর, যাবতীয় যা করছে, সবগুলো কি CSS। তো HTML ছাড়া কখনোই কোনো ওয়েবসাইট তৈরি করা সম্ভব না। যে কোনো ওয়েবসাইটে আপনি যান, যে কোনো ওয়েবসাইট HTML লাগবেই, অবশ্যই লাগবে। তো শুরুতে আমরা HTMLটা শুরু করব। HTML
এবং সিএসএস। HTML দিয়ে কি হয়, ওয়েবসাইটের স্ট্রাকচার কাঠামোটা তৈরি করা হয়, ওয়েবসাইটের কাঠামোটা তৈরি করা হয়। আর সিএসএস দিয়ে সেগুলোকে কন্টেন্টগুলোকে সাজানো হয়, কিভাবে দেখতে হবে সেগুলোকে সাজানো হয়। এখন আমরা কি সফটওয়্যার ইউজ করে, কোন আইডি ইউজ করে HTML এর মাধ্যমে আমরা কি ওয়েবসাইট ডিজাইন শুরু করব, কোড লিখব। প্রথমত আমরা অ্যাকচুয়ালি যে কোনো নোটপ্যাড ইউজ করে কাজ করতে পারি, যে কোনো নোটপ্যাড। যেমন আমাদের কম্পিউটারে যেটা আছে যে শুধুমাত্র নোটপ্যাড, এই যে আমাদের কম্পিউটারে যে ডিফল্ট নোটপ্যাডটা আছে সেই নোটপ্যাডের মাধ্যমেও কিন্তু আমরা কি ওয়েব ডিজাইনিং করতে পারি। কিন্তু যে একটা প্রবলেম সেটা হচ্ছে আমরা যখন HTML এর কোনো ট্যাগ লিখব, HTML এর কোড লিখব, তখন আমার নোটপ্যাড বুঝতে পারবে না যে আমার HTML এর ট্যাগ কোনটা, HTML এর কোডটা কোনটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা HTML ট্যাগ, আপাতত এটুকু মনে রাখেন, এটা হচ্ছে কি একটা HTML ট্যাগ। তো এটা HTML ট্যাগ এবং এখানে ধরে যে এই লেখাটা কি আমার কন্টেন্ট অবশ্যই, এবং এটাকে যে এখানে এভাবে বড় করে শো করছে এর পিছনে কি একটা HTML ট্যাগ তো অবশ্যই কাজ করছে। HTML ব্রাউজারে শো করে না, HTML ট্যাগ অবশ্যই কাজ করছে। সো এই HTML ট্যাগটা যদি এভাবে লেখা হয়, মনে করেন H1, আমি এখানে লিখলাম HTML টিউটোরিয়াল, সেখানে এটা হচ্ছে আমার কন্টেন্ট, এটা হচ্ছে আমার কোড HTML ট্যাগ। সো এখানে কি বোঝা যাচ্ছে কোনটা HTML ট্যাগ কোনটা কোড? দেখার পর কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আমি যে নোটপ্যাডে লিখছি সেই নোটপ্যাড ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু বোঝে না। ঠিক আছে, তো আমরা যদি এমন একটা নোটপ্যাড বা এমন একটা সফটওয়্যার ইউজ করি, এডিটর ইউজ করি যে ওয়েব ডিজাইন সম্পর্কে বোঝে, তাহলে কি আমাদের কোড করতে আমাদের সুবিধা হবে, যাতে আমরা কি দেখার সাথে সাথে বুঝতে পারি আমাদের কোড কোনটা কি আমাদের কন্টেন্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করব যেটা, সেটা হচ্ছে brackets.io এই ওয়েবসাইটে পাবেন। আমরা ইউজ করব হচ্ছে ব্র্যাকেটস, এটা হচ্ছে একটা টেক্সট এডিটর অ্যাডোবি কর্তৃক ডেভেলপকৃত। হ্যাঁ, এবং এটা কি সম্পূর্ণ ওয়েব ডিজাইন সম্পর্কে সে বুঝে। এখানে বলা আছে যে a modern open source code editor that understand web design। ঠিক আছে, এটা কি ওয়েব ডিজাইন সম্পর্কে সে বুঝে, সেজন্য আমরা যদি এটা ইউজ করি আমরা কি বুঝতে পারবো যে আমরা কিভাবে কোড করছি, কি করছি। ঠিক আছে, আমাদের ট্যাগটা কি সঠিক আছে নাকি সঠিক নাই। তবে হ্যাঁ, আমরা যে কোনো ভাবে কিন্তু ট্যাগ ইজিলি ট্যাগের মতো করে লিখলে সে ট্যাগের মতো হয়ে যাবে, কিন্তু সেটা কাজ করবে না। আমরা যেটা ফিল করে লিখছি সেটা কাজ করবে না। যেমন ইমেজ ট্যাগ, আমি যদি সরাসরি ইমেজ লিখি IMAGE এভাবে ইমেজ দিয়ে লিখি, তাহলে কি কাজ করবে? করবে না, কারণ ইমেজ ট্যাগ তারা তৈরি করে দিয়েছে IMG। ব্রাউজার IMG কে চিনবে, ইমেজ কে চিনবে না। সো এটা একটা বিষয়। তো এখানে তবে হ্যাঁ, ট্যাগের মতো করে লিখলেই সে ট্যাগের মতো করে দেখাবে, ব্লু কালার যেভাবে দেখায়। সাপোজ আমি ব্র্যাকেটসটা যদি, আচ্ছা যারা আসেন নাই ব্র্যাকেটসটা ইনস্টল করা দেখাইতে হবে না, আই হোপ সফটওয়্যার কি ইনস্টল করা দেখানো লাগবে। সো আমি ব্র্যাকেটসটা ওপেন করি, এটা হচ্ছে সেই ব্র্যাকেটস। এটা হচ্ছে ব্র্যাকেটস, এবং এখানে ব্র্যাকেটস এর তিনটা পার্ট আছে, যে লেফট সাইড বার এন্ড রাইট সাইড বার, মাঝখানে মিডল একটা কন্টেন্ট বার। হ্যাঁ, তো এখানে তিনটার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন লেফট সাইড বারটা হচ্ছে কম্পিউটারের এক্সপ্লোরারের মতো। এক্সপ্লোরার বলতে এই যে আমরা কম্পিউটারে যে কুইক এক্সপ্লোরার বলি না, যে কুইক মুভ করার জন্য, জাম্প করার জন্য এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে বা এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে, এটা হচ্ছে সেরকম এক্সপ্লোরার। এখান থেকে আমরা ফোল্ডার ক্রিয়েটও করতে পারি, আবার চাইলে কি ডিলিটও করতে পারি। যেমন আমাদের ক্লাস 1, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, আমরা একটা প্রজেক্ট করব HTML, এটা আমাদের ফোল্ডার। হ্যাঁ, আমি এই ফোল্ডারটা ব্র্যাকেটসে এনে ছেড়ে দিলাম, তাহলে কি এখানে আমার সম্পূর্ণ ফোল্ডারটা চলে আসলো। এখন আমি চাইলে এখান থেকে একটা ফাইল তৈরি করতে পারি, সাপোজ index.html। আমি কি এখান থেকে ব্র্যাকেটস থেকে একটা ফাইল তৈরি করলাম, এবং এখানে দেখেন আমি যদি HTML ফোল্ডারে যাই, index.html কি ফাইলটা এখানে তৈরি হয়ে গেছে। সো আমি চাইলে কি ব্র্যাকেটস থেকে আমার ফাইল হ্যান্ডেল করতে পারছি, ফাইলকে
ডিলিট করতে পারছি, এডিট করতে পারছি, আবার কি ক্রিয়েটও করতে পারছি। সো মিডল যে অংশটা সেটা হচ্ছে আমি যেই ফাইলটা ক্লিক করব, যে ফাইলটাতে ক্লিক করছি সেই ফাইলটা প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ বা এডিটর। যদি মনে করেন এখানে একটা ইমেজ আছে, সেক্ষেত্রে এটাই প্রিভিউ, উইন্ডোজ প্রিভিউ যেটা আছে, ফটো প্রিভিউ আই মিন যেটা বলে একটা আমি ছবি শো করাই, এই যে এটা কি উইন্ডোজ ফটো ভিউয়ার, হ্যাঁ এই যে উইন্ডোজ ফটো ভিউয়ার, সেটাও কিছুটা এরকমই হবে। যেমন এই যে আমি যখন একটা ইমেজে ক্লিক করব তখন এটা ফটো ভিউয়ারের মতো কাজ করবে, যেটা এডিট করা যায় সেটা এডিটরের মতো কাজ করবে। যেমন ইন্ডেক্স, এটা একটা টেক্সট ফাইল, সো এটা এডিট করা যাবে, সো এটা কি এখন এডিটর হিসেবে কাজ করছে। যখন ফটো ভিউয়ারে কাজ করছে তখন ফটো ভিউয়ার হিসেবে কাজ করছে। যখন পিএইচডি ওপেন করব সে অ্যাডোবি ফটোশপের মতো করে কাজ করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, অ্যাডোবি ফটোশপের মতো যাবে না অত বড়, জাস্ট সে প্রিভিউটা শো করবে, ইমেজটা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। সো এটা হচ্ছে ব্র্যাকেটস। এন্ড ডান পাশে যে কুইক বারটা দেখতে পাচ্ছেন, সাইড বারটা, রাইট সাইড বার, এটাতে হচ্ছে কিছু কুইক লিংকস আছে, যেমন লাইভ প্রিভিউ, তারপর হচ্ছে এক্সটেনশন ম্যানেজার, তারপর হচ্ছে আর বাকি যাবতীয় স্ট্রাইক, ওই যে বলছিলাম যে স্ট্রাইকের কথা, যেটা হচ্ছে পিএইচডি ওপেন করানোর জন্য স্ট্রাইকটাকে কি করতে হয়, আপনার লগ ইন করে রাখতে হয় অ্যাডোবির ওয়েবসাইটে। যাই হোক, সো আমরা এগুলোতে যাব না, আমরা সর্বোচ্চ লাইভ প্রিভিউটা দেখতে পারি, অথবা এক্সটেনশন ম্যানেজারটা আমরা ইউজ করব। এবার বলি, যখন আমরা ব্র্যাকেটস ইনস্টল করব আমাদের প্রথম কাজটা কি হবে? আমাদের প্রথম কাজটা হবে এক্সটেনশন ম্যানেজারে যাওয়া। এক্সটেনশন ম্যানেজার এখান থেকে যাওয়া যায়, ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজার। এক্সটেনশন ম্যানেজার গিয়ে আমাদের কাজ হবে ইন্ডেন্ট গাইডস, একটা ইন্ডেন্ট গাইডস, এই যে ইন্ডেন্ট গাইডস একটা কি আছে, এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ইনস্টল করে নেওয়া। যারা যারা ছিলেন না তারা একটু লিখে নেন, এই এক্সটেনশনটা কি ইনস্টল করে নেওয়া। তো ইনস্টল করার পর জাস্ট ক্লিক করলে হবে ইনস্টলে। এই যে এখানে ইনস্টল বাটন দেখাচ্ছে যেভাবে, ঠিক ইনস্টল গাইডসে ওভাবে দেখাবে। এটা ইনস্টল করা আছে বর্তমানে, ঠিক আছে। ইনস্টল করার পর সেকেন্ড কাজ, ভিউ থেকে ইন্ডেন্ট গাইডস টিক চিহ্ন দিয়ে রাখা, ঠিক আছে। এটা আমাকে একটু হেল্প করবে যে আমার কোডগুলোকে কি করতে, ইন্ডেন্ট করতে হেল্প করবে, ঠিক আছে, সাজাতে হেল্প করবে। এরপর আমরা আর কি ধরনের টুলস ইউজ করতে পারি? আরেক ধরনের টুলস আমরা অবশ্যই কাজ করব, আমরা এটাতে কি করব, কোড করব, কিন্তু আমরা কোডটা যে করেছি সেটা তো দেখতে হবে। সো এই কোডের জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স। অবশ্যই মোজিলা ফায়ারফক্স আপনাদের সবার কাছে আছে। সো মোজিলা ফায়ারফক্স যেহেতু ফেসবুক ইউজ করে সবার কাছে থাকবেই, ঠিক আছে। সো মোজিলা ফায়ারফক্স আমরা ইউজ করব, এবং ফায়ারফক্সের সাথে আমরা আরেকটা এক্সটেনশন যুক্ত করব কাজ করার সুবিধার্থে। এক্সটেনশনটার নাম হচ্ছে ফায়ারবাগ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ফায়ারবাগ অলরেডি ইনস্টল করা আছে। আপনি যদি এটা কিভাবে সার্চ করতে হবে, জাস্ট গেট অ্যাডন্স থেকে ফায়ারবাগ লিখে সার্চ করলেই হবে, ঠিক আছে। ফায়ারবাগ লিখে সার্চ এন্টার দিবেন, ফায়ারবাগটা আসবে। বাট এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে বলে আসছে না। আমি আচ্ছা রিস্টার্ট করতে হবে। আমি এবার সার্চ করলাম আবার ফায়ারবাগ। এই যে ফায়ারবাগটা একদম উপরে আসছে, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, ফায়ারবাগ ইনস্টল হবে। এবার বলি ফায়ারবাগ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, বা ফায়ারবাগ কি ইনস্টল হয়নি? আচ্ছা ফায়ারবাগ ইনস্টল হয়েছে, এই যে ফায়ারবাগ। তো ফায়ারবাগ দিয়ে অ্যাকচুয়ালি কি করা যায়, ফায়ারবাগ দিয়ে হচ্ছে কি ইনস্ট্যান্ট চেঞ্জ গুলো দেখা যায়। যেমন এটা কিভাবে কোড করেছে, এটা যদিও বা ফায়ারফক্স বা যে কোনো ওয়েব ব্রাউজারের নিজস্ব ইন্সপেক্ট আছে, হ্যাঁ ইন্সপেক্ট আছে, তারপরও আমরা ব্র্যাকেটস বা সরি আমরা হচ্ছে এই অ্যাডামসটা নিয়ে রাখছি যাতে কি আমরা ব্র্যাকেটস এর মতো করে দেখতে পারি কালার গুলাকে, সবকিছু
ঠিক আছে। এই যে ফায়ারবাগের কাজ হচ্ছে এরকম, যেমন আমি এর কালার দেখতে চাচ্ছি বা এটাকে অন্য কালার করলে কেমন দেখায় সেটা দেখতে চাচ্ছি, রাইট বাটন, জাস্ট ওই বাটনের উপর ক্লিক করে রাইট বাটন, ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, এরপর এখানে দেখতে পাবেন সেই ডিপটা এখানে। এই যে এটা হচ্ছে এই পুরো বাটনটা, ঠিক আছে। এখানে অলরেডি শো করছে যে আমি যখন এখানে মাউস হোভার করছি তখন এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখানে কিছু বিষয় আছে, যেমন এই যে দুই পাশে ভায়োলেট কালারের যে পার্পল কালার যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএসএস এর একটা কোড রিপ্রেজেন্ট করে, প্যাডিং রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আর আমি যদি বলি এই যে নিচে হলুদ যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মার্জিন রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। মার্জিন আছে বলে এটা দেখাচ্ছে, আমি যদি মার্জিনটা না দেই তাহলে থাকবে না। যেমন এটা হচ্ছে H1 এ শো করছে, এই যে মার্জিন 36 মার্জিন বটম, হ্যাঁ আমি যদি বাড়ায় দেই এটা বাড়তে থাকবে, আমি যদি কমাই তাহলে কমতে থাকবে, ঠিক আছে। তারপর এখানে এভাবেই সবকিছু, এখানে HTML এবং CSS এখানে আমরা দেখতে পাবো। যেমন এটা দিয়ে দেখি যে এটা হচ্ছে কি এই বাটনটা, ঠিক আছে। এই বাটনটার এখানে ব্যাকগ্রাউন্ড কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে মেবি সাপোজ এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি যখন হিডেন করে দিচ্ছি তখন চলে যাচ্ছে। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি রেড করে দেই, সো এখান থেকে কি আমরা ইনস্ট্যান্ট চেঞ্জ করলে অ্যাকচুয়ালি আউটলুকটা কেমন দেখাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। কিছু কিছু কাজের ক্ষেত্রে, যেমন কিছু কিছু কাজ চোখের মাপে করতে হবে, ঠিক আছে। কিছু কিছু কাজ চোখের মাপে করতে হবে, এক্স্যাক্টলি ডিজাইনের মতো করে আমরা হয়তো বা মাপটা নিতে পারবো না, বা মাপটা নিতে পারলো সেটা যদি আমরা ওভাবে দেই পিক্সেল অনুযায়ী, কম্পিউটার ডিসপ্লে অনুযায়ী অনেক ক্ষেত্রে পিক্সেল বেশি দেখায়, অনেক ক্ষেত্রে পিক্সেল কম দেখায়, ঠিক আছে। সেক্ষেত্রে বাড়বে বা কমে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে কি চোখের মাপে দিতে হবে কিছুটা। সো সেক্ষেত্রে আমরা এখানে এভাবে কাজ করতে পারি যে যেমন এটা যে প্যাডিংটা আছে, প্যাডিং লেফট রাইট, মনে করে আমাদেরকে বাড়াতে হচ্ছে, প্যাডিং লেফট রাইট আমি বাড়া দিলাম, এভাবে চোখের মাপে করতে হতে পারে, ঠিক আছে। সো এটা কিন্তু অটোমেটিকলি আমার কোডে গিয়ে সেভ হবে না, ঠিক আছে। ফায়ারবাগ জাস্ট এটা বলতে পারেন যে সাময়িক টেম্পোরারি একটা কাজ, এটাকে আমাকে কপি করে নিয়ে যেতে হবে আমার ফাইলে। সো এ হচ্ছে ফায়ারফক্স এবং ফায়ারবাগ, ঠিক আছে। এবার আমি প্র্যাকটিক্যালি চলে আসি, ঠিক আছে। প্র্যাকটিক্যালি একটা ওয়েবসাইট যখন তৈরি করতে হয়, অ্যাকচুয়ালি ওয়েবসাইট যেহেতু একটা কি HTML ফাইল, আমি বলেছিলাম HTML ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েবসাইট মার্কআপ করা যায়। HTMLটা কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, টেক্সট মোড বলতে পারেন, এটাকে টেক্সট মোডে লিখতে হয়, সবকিছু কি আমাকে লিখে করতে হবে। যেমন HTML, এই যে আমি যদি একটা কোড লিখি এবং HTML কি ব্র্যাকেটস আমাকে এর পরবর্তী কোড ট্যাগটাকে শেষ করে দিচ্ছে। এবার বলি HTML কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং তার একটা বেসিক স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার সব সময় ফলো করতে হবে। সেটা বলতে পারেন যে মানুষের বডি স্ট্রাকচারের মতো, একটা মানুষের প্রথমে কি আছে, হেড আছে, তারপর কি আছে, তার বডি আছে, পুরো বডিটা আছে, ঠিক আছে। তো HTML এর ক্ষেত্রেও তার একটা হেড আছে, হেড থাকে, তার একটা বডি থাকে, বডিতে কি থাকে, সে তার বডিতে যত কন্টেন্ট, ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকবে সবকিছু কি তার বডিতে থাকবে। যেমন আমি এই ওয়েবসাইটের কথা বলি, এই ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট আপনি এখান থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন এইটুক পর্যন্ত শেষ পর্যন্ত সবকিছু কিন্তু বডির মধ্যে আছে। এবং আমি কিভাবে বুঝতে পারবো, ইন্সপেক্ট এলিমেন্ট যদি ফায়ারবাগ দিয়ে করি, আমি বডির উপর হোভার করলে দেখেন সব পুরোটাই কি ব্লকড হয়ে আছে, তার মানে কি পুরোটাই হচ্ছে কি আমার কন্টেন্ট সবগুলাই আমার বডির মধ্যে থাকবে। তাহলে হেড কি করবে, হেড যেটা করবে সেটা হচ্ছে এই বডিটা দেখতে কেমন হবে। যেমন আমাদের হেড যেটা করে, আমার একটা নাম আছে সেটা মনে রাখে, আমি কি পড়বো, কি খাবো, কিভাবে কি করব, সবকিছু কি আমার হেড মনে রাখে। সো ওয়েবসাইটের ক্ষেত্রেও তার যাবতীয় কাজগুলা তাকে দেখতে কেমন হবে সবকিছু কি তার হেড মনে রাখবে, ঠিক আছে। যেমন এটার স্টাইল গুলা তার হেডের মধ্যে আছে, আমি যদি এখান থেকে কোন একটা স্টাইল মুছে দেই তাহলে কিন্তু অনেকগুলো স্টাইল চলে গেছে অলরেডি, ঠিক আছে। আমি যদি আরেকটা স্টাইল ফাইলকে যদি মুছে দেই, এখানে আর কোন স্টাইল আছে, এই যে সাপোজ আমি এটা মুছে দিলাম, তারা একদম পুরোপুরি স্টাইল চলে গেছে। তারা কি তার মাথা হেড, একটা ওয়েবসাইটে হেড ধারণ করবে,
তাকে দেখতে কেমন হবে। হেডে যদি কল করা হয়, হ্যাঁ যদি বা কাজটা সিএসএস দিয়ে করতে হবে, বাট হেডের মধ্যে যদি বলা না হয় তাহলে কি সিএসএসটা কাজ করবে না, এটা হচ্ছে বিষয়। তো এই হলো স্ট্রাকচার। সো আমরা শুরু করি স্ট্রাকচার কিভাবে লিখতে হবে, তারপর আমরা আসি কয় ধরনের ট্যাগ আছে, কিভাবে আছে। যেমন দেখেন আমরা একটা HTML ট্যাগ শুরু করেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে HTML ট্যাগ আরেকটা শেষ হয়েছে। আমরা যখন শুরু করেছি আরেকটা শেষ হয়েছে, তার মানে কি দুই ধরনের ট্যাগ হতে পারে। HTML এ দুই ধরনের ট্যাগ হতে পারে। HTML হচ্ছে ট্যাগের সমষ্টি, ট্যাগ এবং অ্যাট্রিবিউটের সমষ্টি হচ্ছে HTML। মানে কি অনেকগুলো ট্যাগ, অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, এগুলো নিয়ে পুরো সবকিছু মিলে কি HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে, ঠিক আছে। সো HTML দুই ধরনের ট্যাগ হতে পারে, একটা হচ্ছে ডাবল ট্যাগ, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ডাবল ট্যাগ কোনগুলো? যেগুলোর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে, যেগুলোর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে। যেমন এটা HTML ট্যাগটা কি, এটা হচ্ছে ওপেনিং এবং এটা হচ্ছে ক্লোজিং। তার মানে কি এর মধ্যেই আমাকে বাকি কোডগুলো লিখতে হবে, এর মধ্যেই বাকি কোডগুলো লিখতে হবে। সো দুই ধরনের ট্যাগ হয়, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডাবল ট্যাগ। HTMLটা হচ্ছে ডাবল ট্যাগ, যার ওপেনিং আছে, ক্লোজিং আছে। সো ওপেনিং এবং ক্লোজিং কিভাবে লিখতে হয়? অ্যাঙ্গেল ব্র্যাকেটস লেস দেন গ্রেটার দেন HTML আমার ট্যাগের নাম, তারপর শেষেরটা যেটা শেষ করতে হয় ক্লোজিং ট্যাগ, সেটা হচ্ছে জাস্ট সেম, কিন্তু ট্যাগের নামের আগে একটা কি, ট্যাগের নামের আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। ট্যাগের নামের আগে কি একটা ব্যাকস্ল্যাশ, এইটুকু হচ্ছে পার্থক্য ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে। এরপর আসি সিঙ্গেল ট্যাগ কোনগুলো। যেমন IMG, এটা একটা ট্যাগ যেটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, যেটার ক্লোজিং কোনো ট্যাগ নাই। এটাকে অনেকে এভাবে শেষ করে দেয়, অনেকে এভাবে শেষ করে দেয়। সো এখন এভাবে শেষ করাটা কোনো সমস্যা না, আগে এটা সমস্যা ছিল, আগে এটা সমস্যা ছিল, বাট এখন সমস্যা না। এখন HTML5 এ এটা এভাবে কাজ করে, প্রপারলি কাজ করে। সো এখন আসি কোথা থেকে আমরা ট্যাগগুলো দেখবো বা কিভাবে শিখবো। W3 স্কুল, আমি সবাইকে রেফার করবো W3 স্কুল থেকে দেখার জন্য। W3 স্কুলে HTML এ যদি যায়, একটু নিচে এসে প্রথম পেজে একটু নিচে HTML ট্যাগ রেফারেন্স নামে একটা লিংক আছে। এখান থেকে আমরা যাবতীয় কোডগুলা কি, যাবতীয় ট্যাগগুলো দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু HTML ট্যাগে রেড মার্ক আছে, যে এবং ঝাপসা হয়ে আছে। এগুলো কি, এগুলো এখন সাপোর্ট করে না। এবং যদি বলা হ্যাঁ এটা কিভাবে কাজ করবে, বর্তমানে এই কাজটা আমি কিভাবে করব, সেটা এখানে বলা আছে নট সাপোর্টেড ইন HTML। এটার পরিবর্তে ইউজ ABBR, হ্যাঁ ইনস্টেড, এটার পরিবর্তে কি ABBR ইউজ করলে আমি এটার কাজটা করতে পারবো। যদি বা এতগুলো ট্যাগ ইউজ করার বা শেখার দরকার নাই, আমরা কিছু ট্যাগ শিখবো, যেমন কমন কিছু ট্যাগ বা যেগুলো বাধ্যতামূলক লাগবে, ঠিক আছে, যেগুলো থাকলেই মোটামুটি চলবে। আস্তে আস্তে বাকিগুলো দেখবো অবশ্যই। তো এখান থেকে আমি আপাতত আমরা কাজ করতে করতে যেগুলো দেখবো সেগুলোকে জোর দিব, তারপর বাকিগুলো আপনারা আস্তে আস্তে বিহেভ গুলো দেখে নেবেন, কার আচরণ কিরকম। জাস্ট ট্যাগের আচরণগুলো একটু পর্যবেক্ষণ করবেন লিখে লিখে। যেমন এই দেখেন একটা, এটা হচ্ছে একটা ভুল ট্যাগ, হ্যাঁ এটা একটা রং, ঠিক আছে, তারপরে কিন্তু সে ট্যাগের মতো দেখাচ্ছে, তাই না? কারণ এটা ট্যাগের মতো করেই লিখছি, ঠিক আছে। H1 জাস্ট যে কোনো একটা ট্যাগের কাজ দেখার জন্য বা বিহেভ দেখার জন্য আপনি জাস্ট এভাবে করতে পারেন, ঠিক আছে। এখানে আমি কিছু শর্টকাট ইউজ করছি, যে কন্ট্রোল ডি দিয়ে কপি করার জন্য লাইনটা, আর আমি এখানে একসাথে দুইটা কার্সর এনেছি, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে জাস্ট যেখানে যেখানে কার্সর দরকার সেখানে ক্লিক করছি, ঠিক আছে। সো দুইটা কার্সর চলে আসছে, আমি এভাবে লিখে যাচ্ছি, ঠিক আছে। এখন এই ট্যাগের বিহেভ গুলো আমরা বুঝতে পারবো না। আমি যদি এইটা ওপেন করি, আমার ব্রাউজারে যদি ওপেন করি, ডাবল ক্লিক করলে ব্রাউজার ওপেন হবে এবং দেখতে পাচ্ছেন H1, H2, H3, H4 এরকম করে বিহেভ গুলো চেক করবেন যে কোন ট্যাগের বিহেভটা কেমন। এবং এখানে প্রত্যেকটা ট্যাগের ইউজটাও দেওয়া আছে, যেমন আমার নেট কানেকশন চলে গেছে, আচ্ছা আসছে। আচ্ছা যেমন এখানে দেখেন প্রথম ট্যাগটা আমি দেখেছি, এটা হচ্ছে কি একটা কমেন্টস
ডিফাইন করার জন্য এই ট্যাগটা ইউজ হয় HTML এ কমেন্টস দেওয়ার জন্য। তো HTML এ কমেন্টস অ্যাকচুয়ালি এখানে কি সেটা বলা আছে, দিস ইজ এ কমেন্ট, কমেন্টস আর নট ডিসপ্লেড ইন ব্রাউজার, মানে কি কমেন্টস কেউ দেখতে পাবে না, ওয়েবসাইটে দেখাবে না। সো আমি যদি এটা ইউজ করি, সাপোজ এই ট্যাগসগুলো দেখাচ্ছে কিন্তু কমেন্টসটা কি আমার ওয়েবসাইটে শো করবে না। সো কমেন্টস অ্যাকচুয়ালি কেন দেওয়া হয়? একজন ভালো ডেভেলপারের বৈশিষ্ট্য হচ্ছে কমেন্টস দেওয়া। সে যদি অন্য কোনো ডেভেলপার, যে কোনো ডেভেলপার আমার এই সাইটটা নিয়ে স্টাডি করতে পারে, বা আমার সাইটটা আমি যদি মার্কেটের জন্য করি, সে তো কিনবে, কেউ তো কিনবে, তাই না? সো সে যদি কোড দেখে বুঝতে না পারে যে এই কোডটা কেন করা হয়েছে, তাহলে তো সে আমাকে বকা দিবে, তাই না? সো সেই জন্য এই কোডের আগে লিখে দেওয়া বা শেষে লিখে দেওয়া যে এটা এই কাজে করা হয়েছে, ঠিক আছে? HTML এর ক্ষেত্রে ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, মানে পুরোপুরি লেখার দরকার নাই। HTML এর ক্ষেত্রে এইটুকু লিখলে হবে এটাই কাজ করা হয়েছে, এখান থেকে শুরু এখানে শেষ, ঠিক আছে? আর জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলে দেওয়া হয় এটা শুধুমাত্র এই কাজটাই করবে, এবং এটা করলে এটাতে ভুল ইনফরমেশন আসবে এবং এটা আপনার কি দেখাবে, এরর দেখাবে, এটা বলে দিতে হয়, একটু ব্রিফ করতে হয়। সো HTML এর ক্ষেত্রে তেমন একটা ব্রিফ করার দরকার পড়ে না। সো এভাবে আমরা ট্যাগগুলো চেক করব, ঠিক আছে? এবার আসি অ্যাট্রিবিউট কি জিনিস। সো আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি, বলেছিলাম যেটা, সেটা হচ্ছে একটা বডি, মানুষের বডির মতো। HTML এ কি থাকবে? হেড থাকবে, বডি থাকবে। হেড আরেকটা ট্যাগ, তারপর বডি আরেকটা ট্যাগ। হেডের মধ্যে কি থাকে? তার একটা নাম, তাই না? তো আমি টাইটেল হিসেবে তার নাম দিলাম। সো টাইটেল হচ্ছে আরেকটা ট্যাগ। তারপর বডিতে সেই ওয়েবসাইটের কন্টেন্ট, সেই ওয়েবসাইটের কন্টেন্ট থাকবে, যেমন H1 ওয়েলকাম টু আওয়ার কি আওয়ার ওয়েবসাইট। আমরা একটা ওয়েবসাইট করে ফেলছি। সো এটা এবার দেখি টাইটেল কোথায় শো করছে, এই যে টাইটেল, এবং এখানে হচ্ছে কি আমাদের একটা ওয়েবসাইটের বডিতে আমাদের একটা কন্টেন্ট আছে, সেটা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এবার আসি অ্যাট্রিবিউট কি জিনিস। অ্যাট্রিবিউট কি জিনিস? সো অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি যেটা লেখা হয় হচ্ছে ট্যাগের পরে, ট্যাগের পরের অংশটুকু হচ্ছে অ্যাট্রিবিউট, ট্যাগের পরের অংশ। তার মানে কি ট্যাগের পরের অংশ বলতে কি ট্যাগ নেমের পরের অংশ, এটা পুরোটা ট্যাগ, ট্যাগের নাম হচ্ছে H1, এর পরে যদি কোনো অংশ লেখা হয় সেটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। যেমন সেটা অনেক ধরনের অ্যাট্রিবিউট হয়, যেমন স্টাইল একটা অ্যাট্রিবিউট। স্টাইলের মাধ্যমে কি এই ট্যাগটাকে স্টাইল করা হয়, H1 কে স্টাইল করা হয়। যেমন আমি H1 কে কালার দিলাম হচ্ছে রেড, তার মানে কি এটা যদি বা এই অংশটুকু CSS এর, ঠিক আছে? আমি অ্যাট্রিবিউট বোঝাচ্ছি। সো অ্যাট্রিবিউট দিলাম এবং কালার কি রেড হয়ে গেল। সো অ্যাট্রিবিউট কি ট্যাগ নেমের পরও যে অংশটুকু থাকে সেটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট, এবং অ্যাট্রিবিউটের দুটো পার্ট থাকে, অ্যাট্রিবিউট নেম এটা, এবং তারপরে ইকুয়াল অ্যান্ড ডাবল কোটেশনের মধ্যে যতগুলো যাই থাকবে সেটা হচ্ছে কি সেই অ্যাট্রিবিউটের ভ্যালু, ঠিক আছে? এখন কার সাথে অ্যাট্রিবিউট দিতে হবে, কার সাথে অ্যাট্রিবিউট দিতে হবে না, সেই বিষয়ে আসি। কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর কিছু অ্যাট্রিবিউট বাধ্যতামূলক, কিছু অ্যাট্রিবিউট বাধ্যতামূলক। যেমন যেমন এটা একটা লিংক, তাই না? এটা অবশ্যই H1 দিয়ে করা নাই, এটা হচ্ছে এ ট্যাগ দিয়ে, তাই না? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। অ্যাঙ্কর ট্যাগ হাইপার লিংক করার জন্য কি করে? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। এই যে এ ট্যাগটা ডিফাইন্স এ হাইপার লিংক, ঠিক আছে? সো এটা আরেকটা ওয়েবসাইটের সাথে লিংক করছে। আমার ওয়েবসাইটে যদি একটা এভাবে দেই, অ্যাড দিয়ে করি, হ্যাঁ, আমি মনে করেন যে ফেসবুক, এইটা এভাবে কি লিংকের মতো করে কাজ করবে? করবে না, লিংকের মতো কাজ করছে না। কারণ লিংকের মতো কাজ করতে গেলে অবশ্যই মাউস কার্সর চেঞ্জ হয়ে যাবে, তাই না? হোভার করলে মাউস কার্সর চেঞ্জ হয়ে যাবে। সো আমার এখানে করছে না, সে ততক্ষণ করবে না যতক্ষণ সে তার হাইপার রেফারেন্স লিংকটা পাবে না। সো এই অ্যাট্রিবিউটের সাথে, এই ট্যাগের সাথে কি একটা অ্যাট্রিবিউট বাধ্যতামূলক, সেটা হচ্ছে কি HREF। এই অ্যাট্রিবিউট ছাড়া এটা লিংকের মতো কাজ করবে না। এখন দেখেন আমি জাস্ট ব্ল্যাঙ্ক রাখলাম, এক মিনিট, আমি জাস্ট এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম, এবং তারপরে দেখেন এখন লিংকের মতো সে কাজ করছে, করছে। হ্যাঁ বলেন আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি ছোট হয়ে গেছে না? এখন ঠিক আছে?
ওকে আচ্ছা এখানে দেখেন অ্যাট্রিবিউট এন্ড এটা হচ্ছে কি তার ভ্যালু। সো কিছু কিছু যেটা বলছিলাম কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে কিছু অ্যাট্রিবিউট বাধ্যতামূলক ইউজ করা কি বাধ্যতামূলক। যেমন এ, এটাকে যদি আমি দুইভাবে দেখাই, এখানে আমি এই অ্যাট্রিবিউট দিলাম না, ঠিক আছে, আর একটা কি href অ্যাট্রিবিউট দিলাম। এমন দেখেন দুটো কি দুটো ভিন্ন ধরনের, একটা বিহেভ আর এক এক রকম। যেমন এটা লিংকের মতো বিহেভ করছে, এটা কি একটা প্যারাগ্রাফের মতো বিহেভ করতেছে। যেমন h1 যেরকম আছে, বা আমি যদি একটা p দেই, আমি যদি একটা p ইউজ করি, সে p যেমন একটা প্লেন টেক্সট শো করছে, এটাও প্লেন টেক্সট শো করছে, কারণ এটার কোনো অ্যাট্রিবিউট দেওয়া নাই, সে বুঝতেছে না যে এটা একটা হাইপার লিংক, ঠিক আছে। সো এখন এখানে দেখেন কিভাবে বুঝবো যে আমার এটার একটা রিকোয়ার্ড একটা কি আছে অ্যাট্রিবিউট আছে। এখানে বলা আছে, আপনি এক্সাম্পল দেখেও বুঝতে পারেন, তবে এক্সাম্পলের মধ্যে অনেক কিছু এক্সট্রাও দিয়ে থাকতে পারে, জাস্ট ট্রাই ইট ইউরসেলফ এর সুবিধার্থে, ঠিক আছে। এখানে বলা আছে যেমন the attack defines hyperlink, এখানে কিছু বলা আছে যে the most important attribute of the element, ঠিক আছে, href attribute, ঠিক আছে। এটা কি href হচ্ছে কি এটার জন্য ইম্পর্টেন্ট, এবং এটা ছাড়া এ কাজ করবে না। যেমন আমি ইমেজের ক্ষেত্রে যদি বলি, ইমেজ ট্যাগের ক্ষেত্রে যদি বলি, সোর্স এবং অল্টারনেটিভ, এটা হচ্ছে কি দুটো হচ্ছে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ইমেজ ট্যাগের ক্ষেত্রে, বাধ্যতামূলক। সোর্স ছাড়া অবশ্যই ইমেজটা পাবে না। আমরা তো ইমেজ হাতে লিখে বা কোড করে দিতে পারবো না, পারবো না। ইমেজটা হচ্ছে একটা সোর্স যেটা ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, সেই সোর্সটা আমাকে অবশ্যই আমার ওয়েবসাইটের সাথে লিংক করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, সোর্স। আমি এটা কপি করে এখানে নিয়ে আসি, কি ইউজ করতে হবে, এই সোর্স অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এখানে কি দিতে হবে, ইমেজ যেটাকে আমি চাচ্ছি সেই ইমেজের লিংকটা, ঠিক আছে। সো হাইট এবং উইডথ এগুলা আগে লাগতো, এখন লাগে না, ঠিক আছে। তাহলে কি আছে এখানে সোর্স এবং অল্টারনেটিভ হচ্ছে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট। এখানে দেখেন এখানে বলা আছে যে হ্যাজ টু রিকোয়ার্ড অ্যাট্রিবিউটস, হ্যাঁ, সোর্স এবং ALT অল্টারনেটিভ ট্যাগস। সো এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে আপনারা কি অ্যাট্রিবিউট বুঝতে পারছেন, অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় বা অ্যাট্রিবিউটে কি আছে। সো স্টাইল এমন একটা অ্যাট্রিবিউট যেটা প্রত্যেকটা ট্যাগের সাথে কাজ করে, প্রত্যেকটা ট্যাগের সাথে সাপোর্ট করে। যেমন সোর্স, আপনি এইচআর সোর্স কি এ এর সাথে লিখতে পারবেন না, তাই না, এর সাথে। হ্যাঁ, ইদানিং আপনি যদি কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করেন সেক্ষেত্রে করা যায়, ঠিক আছে। এখানে দেখেন আমি এস দিলাম, সোর্স আসছে, এস দিলাম, আমার আসছে হচ্ছে কি স্টাইল, স্পেল চেক, কিছু কিছু আছে। যেমন আবার এগুলা এখানেও বলা আছে যে কোন ট্যাগ কোন অ্যাট্রিবিউট সাপোর্ট করে, কোন ট্যাগ কোন অ্যাট্রিবিউট সাপোর্ট করে। যেমন এখানে দেখেন এ ট্যাগের ক্ষেত্রে, ইমেজ ট্যাগের ক্ষেত্রে, এখানে বলা আছে অ্যাট্রিবিউটের কথা, এই অ্যাট্রিবিউট গুলা সাপোর্ট করবে, এবং সেই অ্যাট্রিবিউট গুলা কোন অ্যাট্রিবিউটের কি মান হতে পারে সেগুলো এখানে বলা আছে। যদি বা এগুলো এখন ইউজ করা লাগে না, আমরা CSS দিয়ে শর্টকাট করে ফেলতে পারি। সো HTML ট্যাগ এবং অ্যাট্রিবিউট আমি এখন স্কিপ করছি, আমরা দেখতে দেখতে শিখে ফেলবো। এবার আসি CSS, কারণ শুধুমাত্র HTML দিয়ে আপনারাও কাজ করতে পারবেন না, আর শুধুমাত্র CSS দিয়েও কাজ করা সম্ভব না। দুইটা যেহেতু একে অপরের পরিপূরক, সো দুইটা একসাথে আমাদেরকে কাজ করতে হবে, দুইটা একসাথে করতে হবে। এবার আসি CSS হচ্ছে স্টাইল। আমি অ্যাকচুয়ালি CSS কে সহজ ভাষায় বলি প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজ। আমার ওয়েবসাইটকে প্রেজেন্ট করার জন্য, সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে আমরা এটাকে স্টাইল করবো সেটা হচ্ছে কি CSS। তো এটার একটা অ্যাব্রিভিয়েশন আছে, ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে। CSS আমার কি করে, CSS আমার সময় বাঁচায়, আমার সময় বাঁচিয়ে ফেলে। তো আর কিছু বলবো না। এবার আসি CSS সিনট্যাক্স, CSS কিভাবে লিখতে হয়। CSS লেখার সিস্টেম আমি আপাতত এখানে লিখি। CSS এর তিনটা পার্ট আছে, প্রথমত দুইটা পার্টকে আবার আরেকটা পার্টকে দুই ভাগে ভাগ করা যায়। সো প্রথমে দুই ভাগটা বলি, একটা হচ্ছে সিলেক্টর।
সিলেক্টর, দেন এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো সেটা হচ্ছে কি ডিক্লারেশন, ঠিক আছে, এটা হচ্ছে ডিক্লারেশন, বানান ঠিক আছে, আচ্ছা যাক ডিক্লারেশন কনফিউজ। তো এই ডিক্লারেশনের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে প্রপার্টি, হ্যাঁ, তারপর হচ্ছে ভ্যালু। সো এই জন্য আমি তিনটা পার্ট বলছি। সিএসএস এর হচ্ছে কি তিনটা পার্ট, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। সিলেক্টর, সিলেক্টরের পর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাই থাকবে সেগুলো হচ্ছে ডিক্লারেশন। আই মিন কি ওই সিলেক্টরের কিছু কমান্ড ডিক্লেয়ার করে দেওয়া যে এই কাজটা করবে, ঠিক আছে, এইকে দেখতে এমন হবে, এইটুকু বলে দেওয়া। তো সিএসএস কি এইটুকু হচ্ছে তার সিনট্যাক্স। আমি এখানে আসি, এই যে এখানে বলতে পারছেন এই যে ডিক্লারেশন, ঠিক আছে, ভালো ছিল, ওকে। সিএসএস সিনট্যাক্স হচ্ছে প্রথমে সিলেক্টর, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটাই হচ্ছে কি ডিক্লারেশন। ডিক্লারেশনের দুইটা পার্ট আছে প্রত্যেকটা ডিক্লারেশনের, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন? ওকে, এবার আমি সিএসএস কিভাবে লিখতে হবে বা কত ধরনের সিএসএস লেখা যায় সেটা একটু সংক্ষেপে বলি। তিন ধরনের ওয়েতে সিএসএস লেখা যায়, তিন ধরনের ওয়েতে সিএসএস লেখা যায়, স্টাইল লেখা যায়। আমরা অলরেডি এক ধরনের ওয়ে দেখছি, এই যে এখানে, এটাকে বলা হয় ইনলাইন স্টাইল। ইনলাইন স্টাইল বলতে কি যে ট্যাগকে স্টাইল করবো সেই ট্যাগের সাথে লিখে দেওয়া একই লাইনের মধ্যে। ইনলাইন আমরা যদি ওয়ার্ডটাকে ভেঙে বলি তাহলে লাইনের মধ্যে, তাই না, এভাবে হয় লাইনের মধ্যে, ইনলাইন স্টাইল। সো এটা হচ্ছে কি ইনলাইন স্টাইল, যে ট্যাগের স্টাইল করবে সেই ট্যাগের সাথে লিখে দেওয়া অ্যাট্রিবিউটের মাধ্যমে, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যেটা লিখে দেব সেটা হচ্ছে ইনলাইন। সো আরেকটা হচ্ছে আমি সবগুলা একইভাবে করি, হ্যাঁ, একই ট্যাগ দিয়ে করছি বোঝার সুবিধার্থে, তিনটা ডিফারেন্স বোঝাবো। সো আমরা একটা কি দেখলাম ইনলাইন, এটা হচ্ছে কি স্টাইল কালার রেড, এটা হচ্ছে কি ইনলাইন স্টাইল। আরেকটা স্টাইল হচ্ছে ইন্টারনাল স্টাইল। ইন্টারনাল স্টাইল যেটা বলা হয় সেটা হচ্ছে আমি যে পেজে কোড করছি, যে পেজে আমার কন্টেন্ট আছে সেই পেজের মধ্যেই কিন্তু হেডের মধ্যে তার মাথায় কি স্টাইল ট্যাগের মাধ্যমে বলে দেওয়া, স্টাইল ট্যাগের মাধ্যমে। স্টাইল একটা ট্যাগ, স্টাইল একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, স্টাইল HTML এর জন্য একটা ট্যাগ, আবার CSS অ্যাট্রিবিউট হিসেবে HTML প্রত্যেকটা ট্যাগের জন্য একটা অ্যাট্রিবিউট। সো সেই দুই ওয়েতে কাজ করে। আমি চাইলে কি এখানে CSS মোডে কাজ করতে পারি, আমি চাইলে এখানে ইনলাইন মোডে কাজ করতে পারি। সো আমি যখন এখানে কি যাচ্ছি CSS মোডে যাচ্ছি তখন স্টাইল ট্যাগের মাধ্যমে বলে দিব যে HTML কে বলে দিব আমি এর মধ্যে কি লিখবো, CSS লিখবো, এর মধ্যে কি CSS লিখবো। সো এখানে স্টাইল আমি কি করলাম, হেডের মধ্যে হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ লিখলাম। এখন এখানে আমি স্টাইল করব, প্রথমে বলছে কি সিলেক্টর, তো আমি H1 কে সিলেক্ট করলাম, এইগুলো হচ্ছে আমি সিলেক্ট করছি। আচ্ছা, এর আগে আমি এই অবস্থায় দেখে ফেলি অ্যাকচুয়ালি আমার কাজটা কতটুকু দেখাচ্ছে, এইটুকু। এটা কি ইনলাইন স্টাইল দেওয়া আছে বলে এটা কালারটা এভাবে হয়েছে। এবার আসি স্টাইলের ক্ষেত্রে, সিলেক্টর H1 কে আমি সিলেক্ট করলাম, H1 কে আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমার ডিক্লারেশন, তাই না। সো ডিক্লারেশনের মধ্যে আমি কি করব, H1 কে কালার করব, কালার, এটা হচ্ছে আমার প্রপার্টি, তারপর হচ্ছে ভ্যালু। প্রপার্টি হচ্ছে আমি কি চাচ্ছি, আমি কি চাচ্ছি, আমার কি দরকার, যেমন কি আমার ফন্ট সাইজ দরকার, ব্যাকগ্রাউন্ড কালার দরকার, আমার কালার দরকার নাকি আর কিছু দরকার, সেটা হচ্ছে আমার প্রপার্টি, ঠিক আছে। এখন এরপর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমি কি রকম চাচ্ছি বা কতটুকু চাচ্ছি, যেমন আমার কালার দরকার, কি কালার চাচ্ছি, আমার সাইজ দরকার, ফন্ট সাইজ দরকার, কতটুকু ফন্ট সাইজ চাচ্ছি, এই বিষয়টা হচ্ছে ভ্যালু। তার মানে কি প্রপার্টি বলতে পারেন যে আমি কি চাচ্ছি সেটা, আর ভ্যালু হচ্ছে আমি কতটুকু চাচ্ছি সেটা, ঠিক আছে। তো আমি ভ্যালু দিলাম গ্রিন। যদি একাধিক ডিক্লারেশন হয়, যদি একাধিক প্রপার্টি থাকে তাহলে প্রত্যেকটা প্রপার্টি আমাকে কি সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, না হলে কি সে CSS রিড করতে পারবে না, একটার পর সে এরর দেখাবে। এরর বলতে কি সে তো আমাকে বলবে না যে তোমার এখানে ভুল হয়েছে, সে কিন্তু কাজটা করবে না, এটাই হচ্ছে এরর। সো আমি আর কিছু দিলাম না কোনো প্রপার্টি, আপাতত এইটুক। এবার দেখেন আমার সবগুলো গ্রিন হয়েছে, একটা রেড, কারণ এটাকে ইনলাইনে বলা হয়েছে কি
কালার হচ্ছে কি রেড। যাই হোক, সো আমরা ইনলাইন দেখলাম, ইন্টারনাল দেখলাম, এবার আসি এক্সটার্নাল। এক্সটার্নাল বলতে যেটা হচ্ছে কি একদম আবার HTML ফাইলের আলাদা একটা ফাইল, HTML ফাইলের রুট ফাইলের মধ্যে রুট ফোল্ডারে আলাদা একটা ফাইল, রুট ফোল্ডারে বলেন বা অন্য কোনো ফোল্ডারে বলেন, যেখানেই বলেন, সেটা কি আমার একটা আলাদা এক্সটেনশনের ফাইল হবে। যেমন সেই ফাইলটা আমি HTML ফোল্ডারে ক্রিয়েট করব, আমি এখান থেকে ক্রিয়েট করি নিউ ফাইল এবং নাম দিলাম স্টাইল ডটস। যেহেতু আমি CSS এর কাজ করব, সেটা ফরম্যাট হবে কি CSS। এটা হচ্ছে আমার একটা ফাইল। আমি এখানে যেটা একটু আগে লিখেছিলাম সেভাবে লিখতে পারি, যেমন কালার হচ্ছে কি ইয়েলো, কিন্তু এটা লিখলে তো আর পাবে না, তাই না? কারণ আমার সেই স্টাইলের সাথে আমার index.html এর কোনো সম্পর্ক নাই, এখন এই মুহূর্তে কোনো সম্পর্ক নাই। আমাদের তাদেরকে লিঙ্ক আপ করে দিতে হবে। আমি index.html এ আসলাম, এখানে আমার অবশ্যই সেটা মাথায় বলতে হবে যে এর স্টাইলটা হবে এটা। সো আমি একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে লিঙ্ক স্টাইল, যে কোনো স্টাইল CSS, যে কোনো CSS ফাইল একটা HTML এর সাথে লিঙ্ক করার জন্য কি আমাকে অবশ্যই লিঙ্ক ট্যাগটা ইউজ করতে হবে। কোন একটা ফাইল বলতে পারেন সেটা যদি হয় শর্টকাট আইকন বলতে পারেন, ফেব আইকন বলতে পারেন। এই যে এখানে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাও একটা লিঙ্কের মাধ্যমে আসবে, কারণ এটা তার মাথায় আছে। এটা কি টাইটেলের পাশে আছে না, মানে কি তার হেডের মধ্যে আছে। সো এই বিষয়টাও লিঙ্কের মাধ্যমে করতে হবে। সো এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা অনেক ধরনের ফাইল অ্যাড করতে পারি আমার ওয়েবসাইটের সাথে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার HTML ফাইলটা। সো href, এটা হচ্ছে কি আমার ট্যাগ এখানে শেষ। href এর মাধ্যমে কি আমি ফাইলটাকে যুক্ত করব, ফাইলটার লিঙ্ক দিব। ফাইলটা হচ্ছে আমার style.css এবং সেটা হচ্ছে index.html যেখানে আছে ঠিক সেখানে আছে, সেজন্য এখানে সরাসরি শো করছে। দেখেন অ্যাজ দেওয়ার সাথে সাথে style.css শো করছে। এরপরও কিন্তু আমার CSS কাজ করবে না, কারণ এই ফাইলটা যে কল করেছি সেই ফাইলটা আমার ইন্ডেক্সের সাথে কোন ধরনের রিলেশন আছে সেটা বলে দিতে হবে। সো রিলেশনটা হচ্ছে REL রিলেশন। এখন রিলেশনটা হচ্ছে কি স্টাইল শিট, তাই না? আমার এই ফাইলটা যেটাকে আমি কল করেছি সেটা ফাইলটা কি একটা স্টাইল শিট, সেই স্টাইল শিট বলে দিলাম। এবার আমি যদি দেখি আসছে, অ্যাকচুয়ালি আসছে না, আসে। এখানে না আসার কারণ আরটা, সেটা হচ্ছে এটা এই স্টাইলটা। এবার বলি প্রায়োরিটির বিষয়। এখন তিন ধরনের আমরা স্টাইল অর্ডারে দেখছি। এবার বলি কার প্রাধান্য বেশি। সব সময় প্রাধান্যটা আমি দেখাই। ইনলাইন স্টাইলটাও বাদ দিলাম। এখন কি আছে বর্তমানে? জাস্ট শুধুমাত্র স্টাইল CSS আছে। তার মানে কি কালার সবগুলো ইয়েলো, ঠিক আছে? আমি যখন স্টাইল CSS এর পরে স্টাইল CSS এর মধ্যে দেখেন আমি এই একই কাজ আবার লিখবো, কিন্তু কালার চেঞ্জ করে দিব গ্রিন, ঠিক আছে? এখন কি পাচ্ছে? গ্রিন পাচ্ছে। তাহলে কার প্রায়োরিটি বেশি? পরেরটা। তার মানে কি বলতে পারেন যে ব্রাউজার যখন আমার CSS রিড করতেছে সে প্রথম থেকে পড়ে আসছে, এবং প্রথম থেকে পড়ে আসার পর যখন নিচে আরেকটা পাচ্ছে একই সিলেক্টরকে যখন আবার পাচ্ছে, কিন্তু প্রপার্টি এবং ভ্যালু চেঞ্জ বা প্রপার্টির ভ্যালু চেঞ্জ, তখন সে কি করবে? এটাকে শো করবে, সে আবার উপরে যেতে পারবে না। ব্রাউজার শুধুমাত্র কি উপর থেকে পড়ে শেষ পর্যন্ত শেষ করতে পারে, কিন্তু আবার উপরে যেতে পারে না। সো সে কি এটাকে পড়ে এসে এটা যখন লেটেস্ট হিসেবে পাচ্ছে সে লেটেস্টটাই শো করবে, ঠিক আছে? সো তার মানে কি CSS এর ক্ষেত্রে যেটা নিচে থাকবে তার প্রায়োরিটি সবসময় বেশি, ঠিক আছে? এখন সেটা যদি হয় ইন্টারনালের ক্ষেত্রেও, আমি যদি ইন্টারনাল CSS লিখি স্টাইল CSS ট্যাগের পরে, স্টাইল CSS ট্যাগের স্টাইল CSS লিংক আপের পরে যদি আমি এভাবে লিখি, আমার CSS আমার ওয়েবসাইট ব্রাউজার যখন পড়বে তখন প্রথমে স্টাইল CSS পড়বে, তারপরে এটা পড়বে, তাই না? যেহেতু সে ইন্ডেক্স HTML পড়বে, তাহলে কি পাবে? রেড পাবে, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? এমনিতে যার যেটা নিচে আছে সেটা প্রায়োরিটি সবসময় বেশি। এবার দেখেন আমি যখন ইনলাইন CSS লিখছি
আমি তিনটা দেখাচ্ছি, এক্সটার্নাল, ইন্টারনাল প্লাস ইনলাইন। আমি যখন ইনলাইনে আসছি, স্টাইল ইকুয়াল, তার মধ্যে কালার দিলাম গ্রিন, অথবা আমি গ্রিন না দিই, অরেঞ্জ দিই। অরেঞ্জ বানান তো সন্দেহজনক, পিঙ্ক দিলাম। প্রথমটা কালার হচ্ছে পিঙ্ক। ব্যাপারটা ক্লিয়ার? ইনলাইন স্টাইলের কি প্রায়োরিটি আরো বেশি। আচ্ছা, ইনলাইন স্টাইলের প্রায়োরিটি সবচেয়ে বেশি। হ্যাঁ বলি। হ্যাঁ, তাহলে যেটা হতো সেটা হচ্ছে স্টাইলের মধ্যে যেটা লিংকের মধ্যে যেটা আছে সেটা পেত। লিংকের মধ্যে কি আছে? কালার গ্রিন আছে, কালার গ্রিন, ঠিক আছে। মানে যেটা নিচে সেটা প্রায়োরিটি সবসময় বেশি সিএসএস এর ক্ষেত্রে। এবার সিএসএস এর শুধুমাত্র আমরা একটা সিলেক্টরের কথা বলেছি। এখানে সিলেক্টরটা অ্যাকচুয়ালি আরো অনেক সিলেক্টর হয়। সিলেক্টরটা কি আরো অনেক ধরনের সিলেক্টর হয়। একটা হচ্ছে ক্লাস সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর। এখন আমরা এতক্ষণ যাবত যে সিলেক্টরের কথা বলেছি এটা হচ্ছে একটা ট্যাগ, এইচটিএমএল এর ট্যাগ। h1 হচ্ছে কি একটা HTML এর ট্যাগ, তাই না? এই যে ট্যাগ, এটা হচ্ছে একটা HTML এর ট্যাগ। তো CSS এর সিলেক্টর হিসেবে কি কি আছে? সিলেক্টর HTML এর যাবতীয় ট্যাগগুলো হচ্ছে CSS এর সিলেক্টর। ইভেন কিছু কিছু ক্ষেত্রে HTML এর অ্যাট্রিবিউটও CSS এর সিলেক্টর হয় CSS ট্রি তে, ঠিক আছে। সো CSS ট্রি কোনটা, ট্রু কোনটা আমরা অ্যাকচুয়ালি কোডের মাধ্যমে বুঝবো না। হ্যাঁ, কোড করার সময় হয়তোবা যদি ডেফিনেশন দিতে হয় তাহলে বলবো এটা CSS ট্রি, ওইটা CSS2, বাট দেখে বোঝা যাবে না এটা CSS3 কি CSS2, ঠিক আছে। তো আসি, আমি সিলেক্টর নিয়ে কথা বলছিলাম। HTML এর যাবতীয় ট্যাগ, আমরা শুধুমাত্র ট্যাগের কথাই বলি, অ্যাট্রিবিউট বাদ। HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলাই হচ্ছে CSS এর সিলেক্টর, ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে কমন সিলেক্টর। কমন সিলেক্টর মিন্স, যেমন আমি H1 সিলেক্ট করছি, প্রত্যেকটা H1 সিলেক্ট হয়ে গেছে, প্রত্যেকটা H1 কালার হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি শুধুমাত্র এই H1টা কালার হবে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? একটা আইডেন্টি করতে হবে যে ওই H1 শুধুমাত্র কি ওই H1কেই একটা সিলেক্টর দিতে হবে। এখন CSS এর দুই ধরনের সিলেক্টর আছে, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। ক্লাস এবং আইডির মধ্যে একটা পার্থক্য বলি, সেটা একদম সহজ। পার্থক্যটা হচ্ছে এটা যে প্রতিধ্বনি আপনাদের ব্যাচ নেই, তাই না? এই ক্লাসের নাম হচ্ছে প্রতিধ্বনি। তার মানে ক্লাস কি? প্রতিধ্বনি। এবং সেই ক্লাসটা কি মাল্টিপল ইউজের জন্য, মানে কি আপনারা সবাই মিলেই কিন্তু প্রতিধ্বনিটা হয়েছে, কিন্তু সবাইকে একটা নির্দিষ্ট করে আইডি দেওয়া হয়েছে। আপনাদের সবাইকে কি আইডি দেওয়া হয়েছে, এটা হচ্ছে একদম ইউনিক, একজন ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না, তাই না? তো আইডিটা হচ্ছে কি শুধুমাত্র ইউনিক কাজের জন্য, একবার ইউজের জন্য, বারবার ইউজ করা যাবে না। ক্লাস, একই ক্লাস বারবার ইউজ করা যাবে, ব্যাপারটা ক্লিয়ার? ক্লাস বারবার ইউজ করা যাবে, আইডি বারবার ইউজ করা যাবে না, ঠিক আছে। এবার আইডি এবং ক্লাস কিভাবে লিখতে হবে? তো HTML এর ক্ষেত্রে আইডি এবং ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট। HTML এর ক্ষেত্রে আইডি এবং ক্লাস হচ্ছে অ্যাট্রিবিউট, CSS এর ক্ষেত্রে সেটা সিলেক্টর হিসেবে কাজ করবে। সাপোজ আমি অবশ্যই এটাকে যদি সিলেক্ট করতে হয়, এটাকে অ্যাট্রিবিউট আকারেই তো নাম দিব। যেমন আমি যদি বলি আইডি ইকুয়াল H1, তাই না? এই আইডিটা এখন অ্যাট্রিবিউট না, এটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে তার ভ্যালু। এখন CSS এ যখন লিখবো, এটা হচ্ছে একটা সিলেক্টর। CSS এ আমি H1 কে কি করব? সিলেক্টর হিসেবে লিখবো। তাহলে আমি কিভাবে লিখবো অ্যাকচুয়ালি? আইডি এবং, আমি এটা বাদ দিলাম, ইনলাইন ট্যাগটাও বাদ দিলাম। আমি এখন আইডি এবং ক্লাস নিয়ে বলবো। আইডি এবং ক্লাস, আমি একটা আইডি দিয়েছি, এবার দেই ক্লাস H1। এখানে কিন্তু দুইটা দুই রকম, ক্লাস এবং আইডি। যদি বা দুইটা H1, তারপর দুইটা দুই ধরনের বিহেভ করবে। আমি যেভাবে লিখবো সেভাবে বিহেভ করবে। কিভাবে CSS এ ক্লাস লিখতে হয়, কিভাবে আইডি লিখতে হয়, আমি CSS এ আসি, এগুলো তার সমস্যা নেই। আইডি লেখার জন্য CSS এ প্রথমে লিখতে হয় হচ্ছে হ্যাশ, দেন আইডির নাম, আমি যে আইডিটা দিয়েছি সে তার নাম। আর ক্লাসের ক্ষেত্রে ডট, তারপর ক্লাসের নাম, ঠিক আছে।
আইডি লিখতে হয় হ্যাশ দিয়ে, ক্লাস লিখতে হয় ডট দিয়ে, ঠিক আছে। এবার আমি ক্লাস দিয়ে শুরু করি। আমি এখন কি করব, ক্লাস দিয়ে শুরু করব। দেখেন H1 বর্তমানে কি আছে, সবগুলো গ্রিন কালার আছে। আমি চাচ্ছি যে ক্লাসটা H1, শুধুমাত্র যে ক্লাসটা H1 তার কালারটা চেঞ্জ হবে, তার কালারটা হবে রেড। শুধুমাত্র সেই H1টার কালার রেড হবে, কারণ শুধুমাত্র তার নাম H1 আছে, ঠিক আছে, ক্লাস আছে H1। এখন আমি যদি তার আইডিতে দেই, আইডিতে দিলাম কালার, আমি আইডিতে কালার দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ইয়েলো গ্রিন অথবা সায়ান দিলাম, আইডিতে দিলাম কালার সায়ান। এবার দেখেন এটা H1, এটা আইডি ক্লাস H1, আইডিও H1। আমি এখন ক্লাসের কালারটা পাচ্ছি, এখন রিফ্রেশ করব, আইডির কালারটা পাচ্ছি। এবার ব্যাপারটা বুঝছেন, এখানে ক্লাসের চাইতে প্রায়োরিটি কার বেশি, আইডির বেশি। কেন, আইডি সবসময় ইউনিক, তাই আইডি প্রায়োরিটি সবসময় বেশি, ঠিক আছে। এখন ক্লাসটা অন্য জায়গায় ইউজ হতে পারে, এখন যেখানে মনে করেন যেখানে ক্লাসটা আছে এই ক্লাসটা আরেক জায়গায় আছে কিন্তু আইডিটা নাই, সেক্ষেত্রে সেই ক্লাসটা সেখানে কাজ করবে, ঠিক আছে। কিন্তু ক্লাসের চাইতে আইডি প্রায়োরিটি বেশি। যেমন ওভাবে বলা যায় যে আমি যদি বলি প্রতিধ্বনি কোন একটা গ্রুপে গিয়ে বলি বা আপনাদের গ্রুপে গিয়ে বলি যে প্রতিধ্বনি ব্যাচ কালকে ক্লাস বন্ধ থাকবে, ঠিক আছে। তো অবশ্যই সেই শুধুমাত্র আপনারা সবাই দেখবেন, তাই না, এটাকে গুরুত্ব দেবেন শুধুমাত্র প্রতিধ্বনি ব্যাচে যারা আছে তারাই, অন্য ব্যাচ দিবে না। আমি যদি বলি যে এভাবে এই আইডিটা কালকে অবশ্যই অফিসে দেখা করতে হবে, তাহলে কি হবে, ওই আইডিটাই আসবে, পুরো ক্লাস তো আসবে না। তো বিষয়টা এরকম, ওই আইডির প্রায়োরিটি সবসময় বেশি থাকবে, আইডি ইউনিক এবং তার প্রায়োরিটি সবসময় বেশি। সো এবার তার মধ্যে আবার একটা যদি বলি, ইনলাইন যদি স্টাইল দেই, ইনলাইন স্টাইল যদি আমি দেই, কালার আমি দিলাম পিঙ্ক দিলাম, প্রথমে ক্লাস দিয়েছি পেল, তারপর যখন আইডিতে দিয়েছি আইডিটা পেল, এবার দিলাম ইনলাইন। সবার চাইতে আবার ইনলাইন প্রায়োরিটি বেশি, কারণ কি HTML এর সাথে বলে দেওয়া হচ্ছে, HTML এর সাথে বলে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় শর্টকাট যদি বলতে চাই তাহলে কি হবে, ব্রাউজার রিড করতেছে এভাবে, সে এখানে রিড করার পর আবার নিচে এসে কালার এটা পাইছে বলে কি ওই কালারটাই শো করছে, ঠিক আছে, এভাবে বলা যায়। আবার যদি বলি সেটা হচ্ছে ইনলাইন স্টাইলের প্রায়োরিটি সবসময় বেশি, ইনলাইন স্টাইলের প্রায়োরিটি সবসময় বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে আইডি, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে ক্লাসের ক্ষেত্রে যেটা উপরে নিচে হচ্ছে সেটা, মানে কি আমি যদি নিচে লিখি তার প্রায়োরিটি বেশি। যেমন আইডিটা বাদ দিলাম আপাতত, এখানে ক্লাস আছে, আমি এখানে ইনলাইনটা থাক সমস্যা নেই, ক্লাস এখানে আরেকটা আছে। তো ক্লাস আমি একই ক্লাস আবার নিলাম, তাহলে কি আমি নিচেরটা প্রায়োরিটি আবার বেশি হচ্ছে, তাই না। ক্লাস আবার নিলাম, এখানে দিলাম হচ্ছে ইয়েলো, তার মানে কি সেই ক্লাসের নিচেরটা প্রায়োরিটি সবসময় বেশি। আবার আমি যদি বলি এখানে দেখেন এটা চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে না কারণ এটা ইনলাইন স্টাইল। সো ইনলাইন স্টাইল প্রায়োরিটি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আইডি, তারপর হচ্ছে ক্লাস। ক্লাসের ক্ষেত্রে যেটা সবসময় নিচে আছে সেটা আবার আইডির ক্ষেত্রেও হয়, ঠিক আছে, আইডির ক্ষেত্রেও হয়। যেমন আইডি এখন সায়ান আছে, তো সে এখন সায়ানটা পাচ্ছে না কারণ ওই যে ইনলাইন স্টাইল দেওয়া আছে। আচ্ছা আমি ইনলাইনটা আপাতত মুছে দেই। এখন সায়ান পাচ্ছে, তো এটা আবার আপনি ক্লাসের আগে পরে লেখেন সেটা সমস্যা নাই, ক্লাসের আগে পরে লেখেন, কারণ এটা তো আলাদা একটা নাম, তাই না, এখনো সায়ানটাই পাবে, ঠিক আছে। তারপর আমি যদি আবার এই আইডিটা কিভাবে ইয়ে করি, ঠিক আছে, আইডিটাও আমি যদি কি করি ওভাররাইট করি তাহলে কি
পরেরটাই পাবে, কারণ হচ্ছে ওই যে বললাম রিড করে আসতেছে একদম শেষেরটা যেটা সেটাই। সো এইভাবে যদি করতে হয় তাহলে আমরা অবশ্যই প্রথমটা যেটা লাগবে না সেটা রাখবো না, ঠিক আছে। সো এই হলো স্টাইল, ইনলাইন স্টাইল, ইন্টারনাল স্টাইল, এক্সটার্নাল স্টাইল। এখন আমরা যে স্টাইলে কাজ করবো সেটা হচ্ছে এক্সটার্নাল। আমরা কোনো ইনলাইনেও কাজ করব না, আমরা কোনো ইন্টারনালেও কাজ করব না, কারণ এটা সময়ের বিষয়। যেমন আমার যদি একটা ওয়েবসাইট থাকে 10 পেজের, এবং 10 পেজে যদি ইনলাইন স্টাইলের মাধ্যমে আমি স্টাইল করি তাহলে আমি মাথা নষ্ট হয়ে যাবে আমার, ঠিক আছে। আমার কি সময় তো নষ্ট হবে, সময় নষ্ট হওয়ার সাথে সাথে আমাকে পাবনায় যাইতে হবে। সো এই কাজটা সহজ করার জন্য অ্যাকচুয়ালি সিএসএসটা আসা। সিএসএস আমরা এক্সটার্নালে চলে আসছি। ওকে, আমরা আজকে একটা ছোট কাজ করব। ছোট কাজ সেটা হচ্ছে আমরা একটা টেমপ্লেট রেডি করব। আমরা গত ক্লাসে কিছু করেছিলাম, এমনিতে গত ক্লাসে তো কিছু করিনি। সো আমরা একটা ছোট্ট একটা টেমপ্লেট, বিষয়টা এরকম হবে ম্যাপিং। অ্যাকচুয়ালি আজকে যেটা বুঝবো সেটা হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি আমরা স্ট্রাকচারটা তৈরি করছি। আমরা কিভাবে স্ট্রাকচারটা তৈরি করছি, মনে করেন আমার ওয়েবসাইটটা এটা কিরকম, এটা ব্রাউজারের শুরু কিন্তু এখান থেকে, শেষ এখানে। কিভাবে বলি, ব্রাউজারের শুরু এখানে, শেষ এখানে, কিন্তু আমার ওয়েবসাইটটা দেখবে ঠিক মাঝখানে এবারও। সো এটাই আমি করলাম এখানে। আমার ওয়েবসাইটটা ঠিক এটা, তার উপরে হচ্ছে একটা ব্যানার থাকলো, তারপর সাথে সাথে হচ্ছে একটা লগো, এন্ড দেন এটা হচ্ছে একটা কি মেনু থাকলো। তারপর আমি তিনটা হচ্ছে কি দিতে পারি, আমি তিনটা সমান ভাগে, আচ্ছা যাক, আমি তিনটা সমান ভাগে এখানে তিনটা ইমেজ থাকবে। দেন এই পুরোটা ব্লগ একটা কি থাকবে, এখানে একটা ফর্ম থাকবে, বলতে পারেন ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, একটা মেসেজ বক্স, দেন একটা সাবমিট বাটন, দেন এখানে একটা আমাদের লগন নেম, দেন আমাদের অ্যাবাউট আস, ঠিক আছে। দেন লাস্টে হচ্ছে কপিরাইট, ঠিক আছে। এই কাজটা আমরা করব। এখন সময় সমস্যা নাই তো না, 1 ঘন্টা হয়েছে মাত্র, ঠিক আছে। সো এখন কিছুটা থিওরিক্যাল বলি। আমরা যখন অ্যাকচুয়ালি একটা টেমপ্লেট নিয়ে কাজ করব বা একটা ডিজাইন নিয়ে কাজ করব, তখন আগে আমাকে বুঝতে হবে যে আমি কি করছি, ঠিক আছে। সবসময় বক্স চিন্তা করবে, আই মিন সবকিছুকে ম্যাপ করে করার চেষ্টা করবে। সো এটাকে আমরা যদি বলি শর্টকাট, এখানে প্রথমে কি আছে, ইমেজ আছে। আমি সরাসরি ইমেজ ট্যাগ দিয়ে করে ফেলতে পারি একটা ইমেজ। তারপর আছে আমার একটা লগো, সেটা যদি ইমেজ হয় তাহলে ইমেজ, যেহেতু লগো লিঙ্কড হয় তাহলে এ ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগ থাকবে, ঠিক আছে, এভাবে। তারপর হচ্ছে আবার মেনুটাও কি হয়, লিঙ্কড হয়। আমরা চাইলে প্রত্যেকটা এ ট্যাগ দিয়ে করতে পারি, আবার চাইলে একটা লিস্ট আকারে করতে পারি, তারপর এগুলাকে সাজাতে পারি। সো এভাবে করলে আমার কন্টেন্ট গুলাকে জায়গা মতো বসানোটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে, ঠিক আছে, অনেক টাফ। কারণ সে এগুলাকে কাউন্ট করবে একদম ব্রাউজারের শুরু থেকে। এগুলোকে মাঝখানে নিয়ে আসা মানে কি, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আবার মাঝখানে করা। তো আমরা এভাবে না করে আমরা যদি এভাবে বলি যে প্রথমে আগে একটা বক্স করব ঠিক মাঝখানে নিয়ে আসার জন্য, তারপর ওই বক্সের মধ্যে আমি প্রথম বক্সে একটা কি আরেকটা বক্স করব, সেই বক্সে ইমেজটা আসবে, তারপর আরেকটা বক্স করব যে বক্সে লগো একটা আসবে, মেনু আসবে। সো আমি আরেকটা বক্স করলাম, সেই বক্সের মধ্যে আরো দুইটা বক্স করলাম, একটা লগোর জন্য একটা মেনুর জন্য। তাহলে কি আমি শর্টকাটলি কি করতে পারবো, স্টাইলগুলো স্ট্রাকচারটাকে দাঁড় করাই ফেলতে পারবো, তাই না। আমি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ট্যাগগুলোকে দাঁড় করাতে যাই, আমার জায়গা মতো বসাতে যাই, তাহলে কি হয়ে যাবে, আমার জন্য সময়ের ব্যাপার তো অবশ্যই, কিন্তু এটা কি পারফেক্ট হবে না, এক এক কম্পিউটারে গিয়ে এক এক রকম করে দেখাবে, ঠিক আছে। এখন আমরা এভাবে করব যে আমরা কিভাবে মার্কআপটা করছি, একটু চিন্তা করেন যে কিভাবে আমি চিন্তাটা করছি, মার্কআপটা কিভাবে করছি একটু দেখেন। সো এখানে এই মার্কআপটা করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে একটা বক্স তৈরি করতে হবে যেটা ঠিক মাঝখানে আসবে, তার একটা নির্দিষ্ট উইডথ থাকতে পারে, নির্দিষ্ট উইডথ। হাইট দেব না আমরা, হাইট কন্টেন্ট যেহেতু বাড়তে পারে, সো আমরা হাইট দেব না, আমরা নির্দিষ্ট উইডথ দিব। সাপোজ এইভাবে বলতে পারেন prathomalo.com। সো আমরা করি, প্রথমে আমরা যেটা করব বলেছিলাম সেটা হচ্ছে প্রথমে আমার
মূল ডিভ, যেটা হচ্ছে বলতে পারেন কন্টেইনার, যেটা একটা নির্দিষ্ট উইডথ থাকবে, যেটা হচ্ছে আমার কি কন্টেইনার। আমি ডিভ নিলাম। এখন দেখেন আমি ডিভের সাথে সেই ডিভের নামও দিব, কারণ স্টাইল বিভিন্ন ডিভে বিভিন্ন রকমের স্টাইল হতে পারে। ডিভ একটা ট্যাগ যার কাজ হচ্ছে বিভাগ তৈরি করা, ডিভিশন তৈরি করা, ঠিক আছে। সো আমি প্রথম ডিভিশনটা করব হচ্ছে পুরো ওয়েবসাইটের জন্য, এরপরের ডিভিশনগুলো করব হচ্ছে রো ওয়াইজ, প্রথমটা ব্যানারের জন্য, তারপর হচ্ছে লোগো এবং মেনুর জন্য, এভাবে, ঠিক আছে। এখন সেটা আপনি সেকশন দিয়ে করতে পারেন, আপনি অনেকগুলো ট্যাগ আছে, ট্যাগ অনেকগুলো আছে, ফিগার আছে, ফিগ ক্যাপশন আছে, তবে এক একটা ট্যাগ এক এক রকম করে এক এক কিছু রিপ্রেজেন্ট করে। যেমন 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 ফিগার, এই যে ফিগার, এটা হচ্ছে সেলফ কন্টেইনড কন্টেন্টের জন্য। আই মিন বলতে পারেন যে নির্দিষ্ট একটা ব্লগ পোস্ট বা ব্লগ যদি করি, পোস্ট প্রথম আলোতে যদি দেখি, প্রথম আলো এটা একটা পোস্ট, এটা শুধু একটা পোস্ট, তাই না? এটা আমরা এখানে কি দিয়ে করেছে দেখি, যদি বলি, এই যে এখানে কি, এটা একটা পোস্ট, এটা একটা ডিভ দিয়ে করছে, তাই না? সো এটা চাইলে এটা যেহেতু একটা আর্টিকেল, বলা চলে এটা একটা আর্টিকেল, সো আমরা আর্টিকেল ট্যাগ দিয়েও করতে পারি কিন্তু। সো মানে ট্যাগ অনেক আছে বোঝার সুবিধার্থে। ব্লগের ক্ষেত্রে এটা যেহেতু একটা আর্টিকেল, সেক্ষেত্রে অনেকে আর্টিকেল ট্যাগ দিয়ে করবে, এটা ডিভ দিয়ে করা যায়, আর্টিকেল দিয়েও করা যায়। এখন বিষয়টা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ট্যাগ ইউজ করবেন। সো আমরা সচরাচর সবগুলো ডিভ দিয়ে করব, বিকজ আর্টিকেল ইউজ করা যায়, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বাট আমি ডিভ রেফার করি সবকিছুতে। ডিভিশনের ক্ষেত্রে, ভাগ করার ক্ষেত্রে ডিভ অথবা সেকশন এভাবে কাজ করি। সো আমরা কি করব, ডিভ ইউজ করব। সো প্রথম কি, আমাকে একটা ডিভ তৈরি করতে হবে পুরোটার জন্য, পুরো ওয়েবসাইটের জন্য কি একটা ডিভ করতে হবে। সেই ডিভের নাম দিলাম ক্লাস কন্টেইনার। কন্টেইনার কেন দিয়েছি নাম, সেটা হচ্ছে কারণ এই ডিভটা আমার পুরো ওয়েবসাইটকে কন্টেইন করবে, পুরো ওয়েবসাইটের কন্টেইনার হিসেবে কাজ করবে। এখন আমার এই ডিভের মধ্যে কয়টা পার্ট আছে? একটা পার্ট আছে টপ পার্ট, যেটা হচ্ছে শুধুমাত্র একটা ব্যানার, ঠিক আছে। সো আমি একটা কি ডিভ নিলাম ক্লাস ব্যানার, হ্যাঁ সমস্যা নেই। তো আমি ক্লাস নিলাম, যদি এই ক্লাসের স্টাইলটা আমার অন্য কোনো কোথাও লাগে, সেক্ষেত্রে এই ক্লাসটা দিয়ে দিতে পারি, আমাকে কি সিএসএসটা বারবার লিখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, একটা ক্লাস নিলাম ব্যানার, এরপরের ডিভ যেটাতে হচ্ছে কি লোগো এবং মেনু আছে, ঠিক আছে। এরপরের ডিভটা হচ্ছে মূলত এই পুরো ডিভটা, তার মধ্যে 3টা ইমেজ আছে, তাই না? সো তার মধ্যে 3টা ইমেজকে আমরা 3টা ডিভ করে নিব, কারণ 3টা হচ্ছে আলাদা করে সাইজিং করে আছে, ঠিক আছে, মাঝখানে আনার জন্য। যাই হোক, আমরা দিব হচ্ছে কন্টেন্ট ইমেজ, দিলাম নাম একটা। তারপরে হচ্ছে ফুটার, এই পুরোটা হচ্ছে আমার ফুটার। ফুটারের মধ্যে আবার 2টা পার্ট, ফুটারের মধ্যে কি আছে? 2টা পার্ট, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট, তাই না? লেফট হচ্ছে এইটুক পর্যন্ত আর রাইট হচ্ছে এইটুক পর্যন্ত। সো ডিভ আমি লেফট একটু শর্ট করলাম, হ্যাঁ, রাইট ফুটার, লেফট ফুটার এবং রাইট ফুটার। রাইট ফুটারের মধ্যে কি আছে? একটা ফর্ম আছে বা এগুলো আছে। যাই হোক, আমরা শুরু করি প্রথম থেকে। কি কি আছে? ব্যানারের মধ্যে একটা ইমেজ আছে, আইএমজি সোর্স, আমি সোর্সটা পরে আনছি, এলটি, ঠিক আছে। সোর্স হচ্ছে একটা ইমেজ হবে, আমি একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ ডাউনলোড করছি এবং আমাদের HTML ফোল্ডারের মধ্যে একটা ইমেজ ফোল্ডার করে আইএমজি ফোল্ডার সেখানে রেখেছে। এখন এখানে সোর্স লিঙ্কটা দিব আইএমজি, তার মধ্যে ব্যানার, ঠিক আছে। অল্টারনেটিভ টেক্সট আমি ওয়েলকাম ব্যানার দিয়ে দেখ, যদি ইমেজটা কোনো সময় না পাই তাহলে এটা শো করবে। এরপর লোগো এবং মেনু, লোগো এবং মেনুতে 2টা পার্ট, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, ঠিক আছে। সো আমি প্রথমে লোগো, তারপর হচ্ছে মেনু।
এখন লগো কি হতে পারে, আমি লগোকে আপাতত টেক্সট হিসেবে রাখবো, এটা অবশ্যই লিঙ্কড হবে। লিঙ্ক কার সাথে হবে, আমার হোম পেজের সাথে। index.html হচ্ছে আমার লিঙ্ক, মানে যে পেজে কাজ করছে সেই পেজটাই হচ্ছে হোম পেজ। সো এখানে আমি লগো দিব, আমি দিলাম লগো। এরপর হচ্ছে আমার মেনু। মেনু আমরা অনেকভাবে করতে পারি, আমরা চাইলে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টে হবে না, কারণ মেনুতে 1 2 3 এভাবে থাকবে না। মেনুতে জাস্ট ডট থাকতে পারে, বা এমনিতে নর্মালি পাশাপাশি মেনু থাকতে পারে। সো আমি যদি একটু মেনু দেখি, এখানে মেনুটা কিভাবে করছে দেখেন। এখানে মেনুটা সরাসরি এ দিয়ে করছে, প্রত্যেকগুলা সবগুলো কি এ এ এ এ সবগুলাকে আবার স্টাইল করে পাশাপাশি আনছে, এইভাবে আনছে। আবার কিছু কিছু ওয়েবসাইট, যেমন আমি যদি ব্র্যাকেটসের ওয়েবসাইটে যাই, তাদের ওয়েবসাইটে কি আছে, তাদের ওয়েবসাইটও কি এ, হ্যাঁ তাদের ওয়েবসাইটও এ। আমি যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, তাদের মেনুটা যদি দেখি, তাদের মেনুটাতে যদি দেখেন তাহলে দেখেন ইউএলআরআই করে করছে। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড যে মেনুটা সেটা হচ্ছে নর্মালি আনঅর্ডার লিস্ট, ইউএলআরআই দিয়ে করে, তাতে স্টাইলটাও আমরা ইজিলি করে ফেলতে পারি। আবার এটা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলোতে আমরা কাজ করব ভবিষ্যতে, ওয়ার্ডপ্রেস, জুমলা বা ম্যাজেন্টো, এই টাইপের গুলা, স্পেশালি ওয়ার্ডপ্রেস, তারা ইউএল কে মেনটেন করে, ইউএলআরআই মেনু হিসেবে মেনটেন করে, ঠিক আছে। অর্ডার লিস্ট বা লিস্ট, এটা একটা লিস্টের মতোই। এটাকে আমি উপর নিচেও সাজাতে পারি, আবার লেফট রাইটও সাজাতে পারি, সমস্যা হয় না। সো আমরা একটা মেনু নিব, ইউএল, এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, তার মধ্যে কি লিস্ট আইটেম থাকবে, অবশ্যই লিস্ট আইটেম। এটা হচ্ছে এলআই, তার মধ্যে কি এ থাকবে, যেহেতু আমি মেনু তৈরি করবো, এটা লিঙ্কড হবে। হোম আমি 5টা দিলাম আপাতত, প্রোফাইল, অ্যাবাউট আস, গ্যালারি, এই হচ্ছে আমার মেনু। এরপর কন্টেন্ট ইমেজ। কন্টেন্ট ইমেজে আমি বলেছিলাম যে 3টা ইমেজ হবে পাশাপাশি। সো আমি কন্টেন্ট ইমেজের ক্ষেত্রে, আচ্ছা কন্টেন্ট ইমেজের ক্ষেত্রে আমি 3টা ডিভ দিব। সিঙ্গেল ক্লাস হচ্ছে সিঙ্গেল ইমেজ, তার মধ্যে ইমেজ আসবে, এবং আমি ইমেজ হিসেবে আগেরটা নিয়ে আসি, ব্যানারটা। 3টা সিঙ্গেল ইমেজ ডিভ হবে, মানে কি আমি 3টা ইমেজকে 3টা ডিভে রাখছি, সেটা। তারপর লেফট ফুটার, রাইট ফুটার। লেফট ফুটারে হবে হচ্ছে লগোটা, হ্যাঁ লগোটা হবে H1 এর মধ্যে নিতে পারি, বা এ এর মধ্যে নিতে পারি। এ এর মধ্যে, যেহেতু লগো অবশ্যই কি হয়, লিঙ্কড হয়। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ হবে, লরেন 25, আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসতাম। রাইট ফুটারে হবে একটা ফর্ম, আমি বলেছিলাম একটা ইনপুট ইমেল বক্স অথবা নাম নেমের বক্স থাকবে, আর একটা হচ্ছে টেক্সট বক্স থাকবে, আর একটা হচ্ছে সাবমিট বাটন। সো ফর্ম যদি বলি, এখানে দেখেন আপনারা দেখতে পাবেন যে ফর্ম, এই যে ফর্ম, এটা হচ্ছে কি ইউজার ইনপুটের জন্য ফর্ম ইউজ হয়, ঠিক আছে। ফর্ম ট্যাগটা ইউজ হয়, যদি বা HTML এ ফর্ম কাজ করবে না। সো আমি ফর্ম ইউজ করলাম, ফর্ম, এটা হচ্ছে ফর্ম। ফর্মের সাথে 2টা বিষয় থাকে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে মেথড। আমি এগুলো ব্ল্যাঙ্ক, যেহেতু কাজ করবে না HTML এ, আমি আপাতত ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তো তারপর হচ্ছে ইনপুট, আমি কি কি বক্স চাচ্ছি, যেমন আমি ইনপুট বক্স হিসেবে চাচ্ছি, প্রথমটা হচ্ছে টেক্সট, আমার নেম দেওয়ার জন্য ইনপুট, টাইপ হচ্ছে টেক্সট। অনেক ধরনের ইনপুট বক্স থাকে, যেমন আপনারা যদি দেখেন ফেসবুকে একটা ইউজার নেম থাকে, এটা হচ্ছে টেক্সট অথবা ইমেল, এটা মূলত টেক্সটই থাকে, যেহেতু ইমেল দিয়েও এটা কি করা যায়, ইমেল আমরা মাঝে মধ্যে লগ ইন করার সময় ইমেলও দেই, মাঝে মধ্যে ইউজার নেমও দেই, মাঝে মধ্যে মোবাইল নাম্বারও দেই, সেজন্য এটা হচ্ছে একটা ইনপুট বক্স টেক্সট। আর পাসওয়ার্ড বক্সটা কিন্তু আমরা দেখি না, সেটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। সো তারপর হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কি, টেক্সট এরিয়া হচ্ছে আপনার প্যারাগ্রাফ আকারে টেক্সট লেখার জন্য যে বড় বক্সটা, সেটা ইনপুট টাইপ টেক্সট। এই ইনপুট বক্সটা সর্বোচ্চ 255 ক্যারেক্টার মনে হয় গ্রহণ করতে পারে, আর এটা আরো বেশি পারে, ঠিক আছে। সো সেজন্য
যে ক্ষেত্রে কমেন্টস বা যে ক্ষেত্রে আপনারা স্ট্যাটাস দেখেন বা দেখতে পারেন যে মেসেজ দেওয়ার জন্য, সেটার ক্ষেত্রে কি হয়, টেক্সট এরিয়া ইউজ হয়। ঠিক আছে, সো এখানে আমি প্লেস হোল্ডার দিয়ে দিই ইওর নেম, এখানে একটা রং টেক্সট আসছে, আমি এখানেও দিয়ে দিই প্লেস হোল্ডার ইওর মেসেজ। ঠিক আছে, এরপর থাকবে হচ্ছে আমার ইম্পোর্ট টাইপ সাবমিট বাটন। ঠিক আছে, এটা হচ্ছে কি সাবমিট বাটন অবশ্যই, এবং সাবমিট বাটনের ভ্যালু থাকবে হচ্ছে বলতে পারেন সেন্ড মেসেজ বা সেন্ড। সো এ হচ্ছে ইম্পোর্ট বক্স। আমরা এবার দেখি, আমরা যথেষ্ট সুন্দর আমাদের ওয়েবসাইট হয়ে গেল। এবার আমরা সাজাবো আমার ওয়েবসাইটটাকে সাজাবো। এখানে দেখেন প্রত্যেকটা ট্যাগের নির্দিষ্ট কিছু স্টাইল, কিছু ডিফল্ট স্টাইল আছে, কিছু বিষয় পেয়ে যাচ্ছে। যেমন ইউএলএল এর ডিফল্ট স্টাইল হচ্ছে তার বুলেট আসবে, বাম পাশে কি প্যাডিং লেফট আসবে, তারপর কি মার্জিন আছে, তারপর হচ্ছে এখানে পুরো বডির চারপাশে একটা মার্জিন আছে। ঠিক আছে, পুরো বডির চারপাশে একটা মার্জিন আছে। এগুলো হচ্ছে ডিফল্ট। সো আমি কিছুটা স্টাইল করি আজকে। স্টার মানে কি অল ট্যাগ। ঠিক আছে, আমি তাদেরকে বললাম হচ্ছে কি মার্জিন 0, প্যাডিং 0। এখন দেখেন প্রত্যেকটা ট্যাগ কোনো ফাঁকা আছে, কোনো কিছু আছে, কোনো কিছু নেই, সবকিছু মার্জিন 0, প্যাডিং 0 হয়ে গেছে। এরপর আমি এবার কন্টেইনার, আমার একটা কন্টেইনার আছে যেটাকে চেয়েছিলাম হচ্ছে একদম মাঝখানে আসবে এবং নির্দিষ্ট একটা উইডথ থাকবে। তো আমি উইডথ দিলাম হচ্ছে 960 পিক্সেল বা 970 পিক্সেল দিই। তারপর যেহেতু এটা মাঝখানে আসবে তার মার্জিন কি হবে 0 অটো কেন সেটা বলি। টপ বটম 0, টপ বটম, লেফট রাইট হচ্ছে অটো। এখন এটা হচ্ছে স্ক্রিনের উপর ডিপেন্ড করবে লেফট রাইট কত হয়ে 970 পিক্সেল সে মাঝখানে থাকতে পারে। আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যতটুকু, এইটুকু হচ্ছে 970 পিক্সেল। ঠিক আছে, সো এখন আমার স্ক্রিন যেহেতু এখানে অনেক বড়, সে লেফট এইটুক পর্যন্ত এবং রাইট এইটুক পর্যন্ত। আমি যদি এইটুক দেখি, এই যে 466 এবং এখানেও কিন্তু 466 কি আছে, রাইটও আছে। সো এখন আমার স্ক্রিন যদি আরো ছোট হয় সেক্ষেত্রে এই অংশটুকু আরো কমে আসবে। এটা হচ্ছে বিষয়। তো কি লেফট রাইট অটো দেওয়ার কারণ হচ্ছে সে যাতে কি প্রপারলি সেন্টার, যে কোনো স্ক্রিনে গিয়ে সে প্রপারলি সেন্টার্ড হয়। আমি কি মার্জিন লেফট দিয়ে এভাবে 466 পিক্সেল দিয়ে আনবো? অবশ্যই না, কারণ এটা মনে করেন আরো বড় স্ক্রিন যদি হয় সে তখন এক কোণায় এসে পড়ে থাকবে। এটুক 300 পিক্সেল পরে এসে এটুকুতে পরে এই পুরোটা খালি থাকবে, সেক্ষেত্রে এটা ভালো দেখাবে না। আমরা যদি এভাবে করি যে প্রত্যেকটা স্ক্রিনে কি হবে, সে সেন্টার থাকবে প্রত্যেকটা স্ক্রিনে। এখানে যদিও বা দেখতে পাচ্ছেন যে 970 পিক্সেলের বাইরে ইমেজটা শো করছে, এটা অন্য বিষয়। কিছু রিসেট কোড আছে যেগুলো হচ্ছে আমাকে দিয়ে দিতে হয়। যেমন ইমেজ, এখন কি ইমেজটা অনেক বড় দেখাচ্ছে না? আমি যদি ইমেজকে বলি ম্যাক্স উইথ 100%, মানে কি আমার ডকুমেন্টে HTML এ যতগুলো ইমেজ ট্যাগ আছে সবগুলো ম্যাক্সিমাম উইথ 100% হবে। ম্যাক্সিমাম উইথ 100% মিন্স তার প্যারেন্ট যেটা আছে, তার প্যারেন্ট হচ্ছে কি কন্টেইনার। অবশ্যই আমার ইমেজগুলো কন্টেইনারের মধ্যেই আছে, তাই না? তার প্যারেন্ট হচ্ছে কন্টেইনারের উইথ হচ্ছে 970 পিক্সেল, সেক্ষেত্রে ইমেজটাও 970 পিক্সেল হয়ে দেখাবে। এখন দেখেন ব্যাপারটা ঠিক আছে, ইমেজটাও কি 970 পিক্সেল হয়ে তার প্যারেন্টের উইডের সমান হয়ে আছে। এই হচ্ছে বিষয়। তারপর আমরা কি করতে পারি, যেমন আমরা করতে পারি হচ্ছে লগো এবং মেনুর জন্য যে একটা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে, লগো এবং মেনুতে আবার করেছিলাম হচ্ছে একটা লগো, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মেনু। আজকে লগো মেনু পর্যন্ত করবো, এরপরে সো আমরা চাচ্ছি যেটা সেটা হচ্ছে লগো লেফটে থাকবে, মেনু রাইটে থাকবে। লগো এখানে থাকবে, মেনুটা এখানে থাকবে। সো আমরা কিভাবে করতে পারি, লগোকে বলতে পারি ফ্লোট লেফট। ফ্লোট মিন্স কি প্রবাহ হওয়া, মানে কোন দিক থেকে সে প্রবাহ করবে।
এই টাইপের কিছু ফ্লোটিং হয়ে আসে। আর মেনুতে বললাম ফ্লোট রাইট। এখন একটা সমস্যা, যদি বা এখানে সমস্যাটা দেখাচ্ছে না, সমস্যাটা কি একটু আমি বলি। আমি আগের অবস্থায় আসি, আগের অবস্থায় এসে এদের স্প্রেড এলিমেন্ট করে দেখি। এখন দেখেন স্প্রেড এলিমেন্ট করলাম, লগো আমার হোভার হচ্ছে, মেনু হোভার হচ্ছে, তাই না? দুটো কি হোভার হচ্ছে, এবং তাদের প্যারেন্ট হচ্ছে লগো মেনু, তাই না? লগো মেনুর মধ্যেই তো লগো এবং মেনু ডিপটা আছে। সো তাদের প্যারেন্ট হচ্ছে লগো এবং মেনু। এবং দেখেন লগো এবং মেনুতে যখন হোভার করছে তখন হোভার হচ্ছে, সিলেক্ট হচ্ছে না। এখন আমি যখন ফ্লোট লেফট রাইট করছি, দুইটা পাশাপাশি যখন যাচ্ছে, লগো হোভার হচ্ছে, মেনু হোভার হচ্ছে, কিন্তু লগো মেনু হোভার হচ্ছে না। তার মানে প্রবলেমটা এখানে ইমেজের কারণে শো করছে না। আমি যদি প্রবলেমটা এর পরের অংশটা ইমেজ না দিয়ে অন্য কোনো টেক্সট দিতাম, লগো এবং মেনু তো, এরপরে যদি আমি এখানে সাপোজ একটা ইমেজের ডিবে হোক বা যেখানে হোক, আমি একটা প্যারাগ্রাফ দিলাম, এনিওয়ে ও মা, আমি একটু ছোট প্যারাগ্রাফ দিচ্ছি বোঝার সুবিধা। দেখেন প্যারাগ্রাফটা কোথায় এসে গেছে, লগো এবং মেনুর মাঝখানে চলে আসলো না? এটা আসার কথা তো এখানে, লগো এবং মেনুর পরে, ঠিক আছে? এর কারণ হচ্ছে এই যে এটা হাইট পাচ্ছে না, লগো হাইট পাচ্ছে বা উইথ পাচ্ছে, মেনু উইথ পাচ্ছে বা হাইট পাচ্ছে, কিন্তু লগো মেনু আর পাচ্ছে না যখন তার কন্টেন্টকে কি করছি, ফ্লোট লেফট বা রাইট করছি। বিষয়টা হচ্ছে এরকম, যখন বিষয়টা এরকম, এখানে দেখি আমার একটা ডিপ আছে, সাপোজ এটা, তার মধ্যে দুইটা ডিপ, একটা হচ্ছে লগো এবং একটা হচ্ছে মেনু। এটাকে নর্মাল অবস্থায় এটা কি আছে, 100% জায়গা দখল করে আছে না? আমি যখন ফ্লোট লেফট করছি, সে তার উইট হারাই ফেলতেছে, উইট হারায়, সে একদম লেফট থেকে শুরু হচ্ছে। এখন তার উইট কত বড়, যত বড় লগো টেক্সটটা আছে ঠিক তত বড়। দেখেন যত বড় লগো টেক্সট আছে তার উইডটাই তত বড়, ঠিক আছে? মেনুটাও সেম। সো মেনুটা নিচে নিচে আছে বলে তার একটা হাইটও বেশি পাইছে, এই আর কি। কিন্তু যখন ফ্লোর লেফট এবং রাইট করছি, তার প্যারেন্টের যে হাইটটা থাকার কথা ছিল সেটা কি জিরো হয়ে যাচ্ছে, সে জিরোতে চলে যাচ্ছে। তার মানে কি এই পুরো জায়গাটা খালি না? এই যদি যেটা জিরোতে চলে গেছে, এই যদি হাইট এর সমান পেত, তাহলে এই জায়গাটা তার মানে কি এর আন্ডারে আছে। এখন এই যেহেতু জিরোতে আছে, এই জায়গাটা একদম ব্ল্যাঙ্ক, সো পরের অংশটা এখানে চলে আসছে। বিষয়টা এটা। তো শর্টকাট বলতে যে গেলে এটা হয়, কোন একটা ডিভের কন্টেন্টকে যদি ফ্লোট লেফট বা রাইট করা হয়, তার প্যারেন্ট ডিভ হাইট জিরো হয়ে যায়, ঠিক আছে? তো এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আমি একটা সলিউশন দিচ্ছি। আর একটু অ্যাডভান্সে যেতে হবে, অ্যাকচুয়ালি প্রফেশনালি কাজ করতে গেলে যেটা করতে হবে সেটা একটু অ্যাডভান্স, সেটা আরো কিছু বোঝা লাগবে, পারিপার্শ্বিক জিনিস, এগুলো বোঝার পর এটাতে যাব। সো আপাত দৃষ্টিতে এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমাকে যেটা করতে হয়, যাকে ফ্লোট লেফট বা রাইট করছি তার প্যারেন্টকে লগো মেনু, তাকে কি করব, ওভারফ্লো হিডেন করলে কি হবে, সে তার ওই হাইটটা ফিরে পাবে। দেখছেন, সে তার হাইটটা ফিরে পাইছে, এবং তারপরের অংশে যে কন্টেন্ট আছে সে তার পরের অংশ থেকে শুরু হয়েছে। এখন এই ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে। এরপর আমি মেনুটাকে আগে সাজাই ফেলি। মেনুর মধ্যে কি আছে, মেনুর মধ্যে একটা ইউএল আছে, তার মধ্যে এলআই, আমি একটু দ্রুত করি, তার মধ্যে এলআই এর মধ্যে এ আছে। সো ইউএল এর এখানে দেখেন ইউএল এ কি আছে, লিস্ট স্টাইল আছে। আমি ইউএল এর লিস্ট স্টাইল চাচ্ছি না, লিস্ট স্টাইল নান। লিস্ট স্টাইল গুলো কোনগুলা, ওই যে বুলেট গুলো দেখতে পাচ্ছেন সেগুলো, হ্যাঁ। আর এখন আছে হচ্ছে কি, তারা উপরে নিচে আছে, আমি চাচ্ছি তারা পাশাপাশি আসুক। সো সেক্ষেত্রে কারা উপরে নিচে আছে, প্রত্যেকটা এলআই উপরে নিচে আছে, আমি এখন এলআই কে পাশাপাশি করব। এখন সেগুলোকে আমি চাইলে ফ্লোর লেফট বা রাইট করতে পারি, কিন্তু ফ্লোর লেফট বা রাইট করলে যে প্রবলেমের কথা বলছি এটা এই ক্ষেত্রেও হবে। সো আমরা যেটা করব, যেহেতু এগুলা এলআই, তাদেরকে বলতে পারি ডিসপ্লে
ডিসপ্লে একটা বিষয় আছে, মানে প্রদর্শন কিভাবে প্রদর্শন করবে। সো প্রদর্শনের মান, ডিসপ্লের মান অনেকগুলো হয়। আমি তাদেরকে বললাম ইনলাইন। ইনলাইন বলতে কি, একই লাইনের মধ্যে, ঠিক আছে। আমি কি করছি, মেনুর মধ্যে যতগুলো এলআই আছে, মেনুর মধ্যে ইউএল এর মধ্যে যতগুলো এলআই আছে তাদেরকে বললাম তারা লাইনের দ্বারা যাইতে বললাম, ইনলাইন। এখন দেখেন তারা পাশাপাশি লাইনে চলে আসছে। এবং এখানে দেখেন এ এর একটা আন্ডারলাইন আছে, ঠিক আছে, লগোতেও আছে, এখানেও আছে। এগুলো হচ্ছে এ এর ডিফল্ট একটা স্টাইল। আমি এ কে টেক্সট ডেকোরেশন বলা হয়, আন্ডারলাইন চলে গেছে। এনিওয়ে আমি কি করলাম, এলআই গুলোকে পাশাপাশি করলাম। এবার এর কিছু স্টাইল দিই। এর কালার, এর বলতে টেক্সটের কালার রেড, আমি আপাতত রেড দিলাম। এখানে এই কালারটা কিন্তু আমি যদি এলআইতে দেই সে কিন্তু কাজ করবে না। কারণটা হচ্ছে এ এর ডিফল্ট একটা কালার থাকে, সেটা হচ্ছে ব্লু। এখন আমাকে যেহেতু এ এর ডিফল্ট কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে কালারটা একেই দিতে হবে, ঠিক আছে। এবার তাদের মধ্যে পাশাপাশি কিছু জায়গা নিয়ে আসি, যেমন প্যাডিং বা মার্জিন দিতে পারি, প্যাডিং দিতে পারি। আমি প্যাডিং 15 পিক্সেল দিলাম, তারা কি পাশাপাশি 15 পিক্সেল জায়গা পাচ্ছে, কিন্তু উপরের নিচটা পাচ্ছে না। প্যাডিং কি জিনিস, মার্জিন কি জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন যে ভায়োলেট পার্পল কালার যে অংশটা, এটা হচ্ছে প্যাডিং। এখন প্যাডিং কি কাজ করে বা মার্জিন কি কাজ করে? প্যাডিং যেটা করে সেটা হচ্ছে পিক্সেল অ্যাড করে। যেমন এই লোগোটার ক্ষেত্রে যদি বলি, এই লোগোটা দেখেন, আমি এই লোগোর টেক্সটের উপর থেকে বাইরে চলে আসবো, তখন কিন্তু সে লিঙ্ক হিসেবে কাজ করবে না, সে লিঙ্ক হিসেবে কাজ করবে না, কারণ শুধু এই লোগোটাই লিঙ্কড। এখন আমি এই এর সাথে প্যাডিং যুক্ত করছি, এখানে কি করছি, এর সাথে প্যাডিং যুক্ত করছি। দেখেন আমি জাস্ট প্যাডিং এর উপরে গেলেও লিঙ্ক হিসেবে কাজ করবে, দেখছেন? আমি প্যাডিংটার উপরে গেলাম, লিঙ্ক হিসেবে কাজ করছে, ঠিক আছে। তার মানে কি, এর সাথে সে পিক্সেল অ্যাড করে ওইটাকেও এ হিসেবে নিয়ে নিয়েছে। আর আমি যদি এই অংশটা প্যাডিং না দিয়ে মার্জিন দিয়ে করি, সেম স্পেস পাইছে, কিন্তু ওই যে লিঙ্কটের পাওয়ার কথা সেটা পাচ্ছে না। তো না, লিঙ্কটা তো লিঙ্কের উপরে পাচ্ছে, এখানে পাচ্ছে পাওয়ার কথা না, অবশ্য লিঙ্কের উপরে পাচ্ছে। এর টেক্সটটা দেখেন কত বড়, এর টেক্সটটা ওই যে একটু নিচে আছে, নিচে পর্যন্ত আছে, এইটুকু পর্যন্ত হচ্ছে আমার প্যাডিং। আচ্ছা আমি প্যাডিংটা আরো বাড়াই দিই, প্যাডিং এবং প্যাডিং দিয়ে বাড়াই দিয়ে বলি 35। এখানে দেখেন, এখানে নিচ দিয়ে বোঝা যাচ্ছে না, কারণ নিচেরটা সে ব্লক করতে পারছে না। পাশাপাশি দেখেন, এখানে দেখেন মাঝখানে খালি আছে, হ্যাঁ, এইটুকু পাচ্ছে, সে পাচ্ছে। প্যাডিং, প্যাডিং কাজ করছে এটার লিঙ্ক হিসেবে। আমি যদি সেম কাজটা মার্জিন দিয়ে করি, সে সেম স্পেসটা পাবে, কিন্তু এখানে লিঙ্ক পাচ্ছে আর লিঙ্ক হিসেবে কাজ করছে না। তার মানে কি, প্যাডিং এর সাথে পিক্সেল অ্যাড করছে, সেটাকেও এ করছে, এর মতো কাজ করাচ্ছে। আর মার্জিনটা করছে এ থেকে, মানে কি পিক্সেল অ্যাড করতেছে ঠিক, কিন্তু সেটা এর বাইরে, এরকম। এটা যদি এ হয়, হ্যাঁ, সাপোজ এটা লগো, আমি যখন প্যাডিং দিচ্ছি তখন এটা বর্ধিত হচ্ছে, এটা বর্ধিত হচ্ছে, এটাও এ হিসেবে কাজ করবে। তখন আমি যখন মার্জিন দিচ্ছি, এটা তখন এই জায়গাটা দখল করে রাখছে যাতে আর কেউ আসতে না পারে, কিন্তু এটা এ হিসেবে কাজ করবে না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা। বলতে পারেন যে শর্টকাট, প্যাডিং ভিতরে কাজ করে, মার্জিন বাইরে কাজ করে। যখন প্যাডিং দিচ্ছে তখন এটা কাজ করছে, তার মানে কি এটা এখান থেকে শুরু তখন, ঠিক আছে। আর যখন মার্জিন দিচ্ছি তখন এটা এখান থেকে আছে, এটা মার্জিন, তার মানে কি এর শুরু এখানে, বাইরে আছে মার্জিন। আর যখন প্যাডিং দিচ্ছি, এটা বর্ধিত হয়ে এইটুকু চলে আসছে, তার মানে কি ভিতরে আছে প্যাডিংটা। সো শর্টকাটে বলতে গেলে প্যাডিং ভিতরে আর মার্জিন বাইরে কাজ করে, কোনোটাই নাই। যাক, এ হচ্ছে বিষয়।
এখানে দেখেন আমি যখন প্যাডিং দিচ্ছি নিচেরটা অ্যাকচুয়ালি কাজ করছে না কেন, আমরা নিচেরটা কেন কাজ করাতে পারছি না? এখানে তো চারপাশে পাওয়ার কথা, এই যে চারপাশে পাচ্ছে, প্যাডিংটা কিন্তু চারপাশে শো করছে, বাট নিচে এবং উপরের বিষয়টা আমি কাজ করাতে পারছি না। কারণ হচ্ছে এই এটা এখন যখন প্যাডিং দিচ্ছি সে তার স্পেসটা দখল করতে পারছে না, কারণ তাদের ডিসপ্লে ইনলাইনে আছে, ডিসপ্লে ইনলাইনে আছে, তারা পাশাপাশি আছে, কিন্তু সেই স্পেস আমি যেগুলা সিএসএস এর মাধ্যমে অ্যাড করছি সেগুলা এইচটিএমএল থেকে ওই এলআই থেকে ব্লক করতে পারছে না। তো আমার তখন একে বলতে হয়, একে তখন বলতে হয় ডিসপ্লে ইনলাইন ব্লক। আমি সরাসরি ব্লক দিতে পারি, এখন ব্লক দিলে আবার একটা প্রবলেম, সেটা হচ্ছে কি সে পুরো প্যারেন্টসের হাইট সরি পুরো প্যারেন্টের উইডথটা দখল করবে, প্যারেন্টের উইডথটা দখল করে আছে। দেখেন প্যারেন্ট যদি হয় মেনু, মেনু উইডথ যতটুকু প্রত্যেকটা এ ততটুকু উইডথ দখল করে আছে। সেজন্য আমি যেটা বলবো তারা পাশাপাশিও থাকবে, প্লাস আমি যে প্যাডিংটা দিয়েছি সেই প্যাডিংটাও ব্লক করবে। এখন দেখেন তারা পাশাপাশিও আছে এবং আমি যে প্যাডিংটা দিয়েছি দেখেন নিচেরটাও কাজ করছে। এখন এত বড় প্যাডিং দেওয়ার দরকার নেই, আমি 15 পিক্সেল দিই, ঠিক আছে। এখন নিচেরটাও কাজ করছে, উপরেরটাও কাজ করছে, পাশাপাশি সবগুলা ব্লক করে আছে, দেখছেন। এখন কিন্তু ইউএল এলআই এর মধ্যেই আছে, সব মেনুর মধ্যে আছে। একটু আগে যখন আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিই নাই তখন কিন্তু এটা উপরে চলে আসছিল, কোনটা এই যে দেখছেন মেনুর বাইরে চলে গেছিল, এই হচ্ছে বিষয়। সো যখন এ কে প্যাডিং বা কিছু দেওয়া হয় সেটাকে ব্লক কাজ করাতে গেলে ডিসপ্লে ইনলাইন ব্লক বা ব্লক আমাকে দিতেই হবে, ঠিক আছে। এ কে যদি প্যাডিং বা কিছু দেওয়া লাগে, প্যাডিং বা যে কোনো কিছু, যে কোনো কিছু বলবো না, জাস্ট পিক্সেল অ্যাড করতে গেলে যে বিষয়টা লাগে আর কি, সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক বা ব্লক যে কোনো সুবিধার্থে ব্লকও দিতে পারে, ইনলাইন ব্লকও দিতে পারে, যেখানে যেভাবে প্রয়োজন, ঠিক আছে। সো এটা করলাম, লগোটাও ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা বাকিটা আপনারা ট্রাই করবেন যে একটু পাশাপাশি নিয়ে আসার, নামাজ আজকে নামাজ আছে মেবি, সো